আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1318তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার সম্ভ্রান্ত পরিবারের সন্তান মোহাম্মদ নীরব হোসেনের জীবনের কলিজা কাঁপানো আশ্চর্যজনক এক হৃদয় বিদারক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল লুকিয়ে সৎ ছেলের সঙ্গে এক রুমে 2 বৎসর থাকি। লুকিয়ে সৎ ছেলের সঙ্গে এক রুমে 2 বৎসর থাকে এক সৎ মা। এই গল্পটা এরকম একটা গল্প, একটা মায়ের স্বপ্ন পূরণ করার জন্য, একটা মায়ের ইচ্ছা পূরণ করার জন্য একটা সন্তান তার নিজের জীবনকে বিসর্জন দেয় এবং সর্বোপরি মায়ের জন্য সব কিছু করার পরে সে জানতে পারে সে যাই কিছু করেছে সবই তার ছিল অপরাধ, সবই অন্যায়, এবং সেই অন্যায় অপরাধ থেকে সে সন্তান আজও বেরোতে পারেনি। তাই ইনিয়ে বিনিয়ে তার জীবনের গল্পটা আমাকে লিখে পাঠিয়েছে। আমি এই গল্পটাই আপনাদেরকে শোনাবো এবং আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত এই গল্প জুড়ে আপনারা প্রত্যেকে আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে রাজধানী ঢাকার ছেলে মোহাম্মদ নীরব হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নীরব হোসেন, আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুরা, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতেই আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, রয়েছে আমার মা সহ আমার 2 মামা আর এক খালামণি। ছোটবেলা থেকে আমি দেখি আমার নানুর পরিবারে আমি বড় হচ্ছি। আমার মা একটা বেসরকারি ব্যাংকে চাকরি করে, একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করে, এবং আমার নানু বাড়ির অবস্থাও রাজধানী ঢাকার বুকে খুব যে খারাপ ছিল তাও না, মোটামুটি প্রায় অনেকটা ভালো অবস্থার মধ্যেই ছিল। আমার নানু, আমার নানা ভাই, তারা আমাকে অনেক বেশি আদর করতো। ছোটবেলায় তাদের আদর ভালোবাসায় আমার শৈশবের দিনগুলো অনেক ভালোই কাটে। এবং মা একটা বেসরকারি ব্যাংকে চাকরি করতো, যেই সুবাদে মা অনেক ভালো টাকায় স্যালারি পেত, যা দিয়ে মা আমাকে ছোটোবেলা থেকেই খুব কষ্ট করে লালন পালন করে পড়াশোনা করায় খুব ভালো এবং নামি স্কুলে। এরকম করতে করতে আমি আস্তে আস্তে করে বড় হই। তো স্কুলে যখন আমি যাইতাম, আমি সবসময় দেখতাম যে প্রত্যেকটা সন্তানই তাদের বাবার সাথে বিশেষ করে স্কুলে যাইতো এবং বাবা তাদেরকে আদর করতো, বাবা তাদেরকে ভালোবাসতো, বাবা তাদেরকে স্কুলে নিয়ে যাইতো, নিয়ে আসতো। কিন্তু আমি আমার বাবাকে আমার জন্মের পরে কখনোই দেখি নাই। সবসময় দেখতাম আমার মাই আমাকে আদর যত্ন করে, আমার নানা নানি আমাকে ভালোবাসে, আমার মামারা আমাকে ভালোবাসে, আমার খালামণি আমাকে ভালোবাসে, কিন্তু বাবাকে সেটা আমি জানতামও না। বাবা নামটাও আমার অনেক বয়স হয়ে গেছে, আমি বাবা নামটা ডাকতে পারতাম না। মা ডাকতে পারতাম, নানু, নানা, খালামণি, মামা সবই ডাকতে পারতাম, কিন্তু বাবা নামটা দিতে পারতাম না। বাবা নামটা আমার ভিতর থেকে আসতো না। এরকম করতে আমি মোটামুটি একটু বড় হই। বড় বলতে এই যে খানিকটা বড় হই, এবং বড় হওয়ার পরে মাকে একদিন জিজ্ঞেস করি যে মা, নাদের আলী খানকে, আমার বাবার নামে, আমার যে আইডি কার্ড ওইখানে আমার বাবার নামের জায়গায় লেখা নাদের আলী খান। তো মাকে আমি বলি যে মা, নাদের আলী খানকে? আমার মা বলে নাদের আলী খান তোমার বাবা। তো আমি মাকে বলি যে মা, আমি তো কখনো বাবাকে দেখি নাই, আমার তো ভীষণ বাবাকে দেখতে ইচ্ছে করে। প্রত্যেকে তাদের বাবার সাথে ঘুরে ফিরে, বাবার সাথে আনন্দ ফুর্তি করে, এনজয় করে, বাবা সন্তানদেরকে অনেক ভালোবাসে, কিন্তু আমি তো কখনো আমার বাবাকে দেখি নাই। আমার না ভীষণভাবে আমার বাবাকে দেখতে ইচ্ছে করে। আমার মা তখন আমার দিকে তাকিয়ে বলে, তোমার বাবা তোমাকে স্বীকার করে না। আমি বললাম, স্বীকার করে না মানে কি? আমার মা তখন বলে, তোমার বাবা তোমাকে মেনে নেয় না, তুমি যে তোমার বাবার সন্তান এইটা তোমার বাবা মানতে রাজি নয়, এটা তোমার বাবা মানে না, তোমার বাবা তোমাকে অস্বীকার করে। আমি তখন বললাম যে এইটা কী ধরনের কথা? একটা বাবা কী করে তার সন্তানকে অস্বীকার করতে পারে? আমার বাবা কেন আমাকে অস্বীকার করবে? আমাকে আমার বাবা অস্বীকার করার তো কোনো কারণ নেই, কেন আমাকে অস্বীকার করবে? ছোটোবেলায় এই জিনিসটাই আমাকে সবচেয়ে বেশি ভাবাতো। এমন করতে করতে একটা পর্যায়ে আমি আমার খালামণির মুখে একটা অন্যরকম কথা শুনতে পাই। আমার বয়স তখন প্রায় 7 থেকে 8 বছরের কাছাকাছি। ওই মুহূর্তে আমি আমার মায়ের রিয়েল স্টোরিটা জানতে পারি। মূলত আমার মা নাদের আলী খান নামক একজন ভদ্রলোককে, একজন শিল্পপতিকে, একজন ব্যবসায়িককে আমার মা বিয়ে করে, ভালোবেসে বিয়ে করে। আমার মা বিয়ে করার আগেও নাদের আলী খানের আরেকটা সংসার ছিল, ওনার আরেকটা ওয়াইফ ছিল, এবং সেই ওয়াইফের ঘরে কোনো সন্তানাদি হয় না।
ওনার আরেকটা বউ ছিল, ওই বউয়ের ঘরে কোনো সন্তানাদি হয় না, এবং সন্তানাদি না হওয়ার কারণে একটা পর্যায়ে ওই নাদের আলী খান আমার মায়ের সাথে সম্পর্কে জড়ায়। আমার মায়ের সাথে প্রেমের সম্পর্কে জড়ানোর পরে নাদের আলী খান আমার মাকে বিয়ে করে। আমার মাকে বিয়ে করার পরে আমার মায়ের কোলজুড়ে আমি তখন দুনিয়াতে আসি। এই কথাগুলো আমার খালামণি আমাকে বলে। এবং আমি যখন দুনিয়াতে আসি, আমি দুনিয়াতে আসার পরে আমার যে বড় মা ছিল, মানে আমার যে সৎমা ছিল, আমার সৎমা তখন করে কি, আমার বাবা নাদের আলী খানকে বুঝাতে থাকে যে এইটা তোমার ছেলে না। আমার সৎমা নাকি আমার আব্বাকে বলে যে এটা তোমার ছেলে না, এটা তোমার ছেলে না, তোমার সৎ বউ মূলত পরকীয়া করতো, অন্য কোনো ছেলের সাথে, অন্য কোনো লোকের সাথে পরকীয়া করতো, এবং পরকীয়ার প্রতিফলে তোমার এই সন্তানটা জন্ম হয়, এই নীরব তোমার সন্তান না। আমার আব্বা নাকি তখন, মানে আমার সৎমা আমাকে এগুলো বলার পরে আমার আব্বার তখন খুব রাগ উঠে যায়। আর আমার আব্বা যদিও আমার মাকে বিয়ে করতো, কিন্তু আমার সৎমাকে অনেক মানতো। সৎমা যেহেতু বড় বউ, তার কথা সবসময় শুনতো। আমার আব্বা বেশিরভাগ সময় ব্যবসার কাজে দেশের বাইরেই থাকতো, দেশের মধ্যে খুব একটা থাকা হতো না, যার কারণে আমার সৎমায়ের কথা নাকি আমার আব্বা বিশ্বাস করে ফেলে। এবং বিশ্বাস করার পরে আমার মাকে জিজ্ঞেস করে যে এরকম এরকম ঘটনা আমি শুনতেছি যে নীরব নাকি আমার সন্তান না, আদৌ কি নীরব আমার সন্তান? আমার মা তখন আমার আব্বাকে নাকি বলে যে এটা তুমি কি বলো, এটা কোনো কথা হলো? অবশ্যই এটা তোমার সন্তান, তোমার সন্তান, দেখো না তোমার মতো। আমি তখন অনেক ছোট ছিলাম। এরপরে আমার বাবা নাকি আমাকে হসপিটালে নিয়ে যায়, আমার মাকেও সাথে করে নিয়ে যায়। এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমার আব্বা তখন আব্বার সাথে আমার ডিএনএ টেস্ট করায় যে আমি আমার আব্বুর সন্তান কিনা, মানে আমার বাবা উনি কিনা। ডিএনএ করানোর পরে আমার আব্বুর সাথে নাকি আমাকে ম্যাচ করে না, আমার আব্বুর সাথে নাকি আমাকে ম্যাচ করে না, আমার আব্বুর সাথে আমার মিলে না। এবং যার জন্য আব্বু তখন মনে ভীষণ রকমের কষ্ট পায় যে আমার মাকে অনেক আদর ভালোবেসে আমার আব্বা বিয়ে করে, এবং আমার মা এইভাবে আমার আব্বাকে ঠকাইছে। আব্বা তখন মনে ভীষণ ভীষণ রকমের কষ্ট পায়, এবং কষ্ট পেয়ে একটা পর্যায়ে আমার আব্বা তখন, মানে আমার মায়ের উপরে রাগ করে। আমার মা অন্য হসপিটালে যাবে, অন্য ডাক্তার দেখাবে, আমার আব্বা রেগুলার ট্রাস্টই করে না, মানে আমার মাকে আর বিশ্বাসই করে না। এক পর্যায়ে আমার আম্মুর উপরে রাগ করে আমার আব্বু তখন দেশের বাইরে চলে যায়। আব্বু ইউরোপের কোনো একটা দেশে চলে যায়। এরপর থেকে আব্বু আর দেশে আসে না। আব্বু আর দেশে আসেই না। আমার মা তখন বারবার আব্বুকে বলতেছে দেশে আসার জন্য, দেশে আসার জন্য। আব্বু তখন আর দেশে আসে না। চিঠিপত্রের মাধ্যমে আব্বুকে অনেক অনুরোধ করা হয় দেশে আসার জন্য, আমার আব্বু আর দেশে আসে না। এবং আব্বু দেশে না আসার পরে আমার সৎমা তখন করে গিয়ে আমার আম্মুর উপরে টর্চার করতে শুরু করে। আমার আম্মার উপরে শারীরিকভাবে, মানসিকভাবে, অন্যভাবে টর্চার করতে শুরু করে, মানে ভীষণভাবে আমার মাকে অত্যাচার করে। এবং মা ওই সৎমায়ের অত্যাচার ওই পরিবারে নিতে না পেরে একটা সময় আমার মা তখন আমাকে নিয়ে ওই পরিবার থেকে চলে আসে, মানে বাবার ওই পরিবার থেকে চলে আসে। এবং আসার সময় নাকি আমার সৎমা নাকি বলে যে আমার বাবা নাকি আমার সৎমাকে তালাক দিছে। ওরকম একটা তালাকের পেপারও আমার সৎমা তখন আমার আম্মুর হাতে তুলে দেয়, এবং দিলে পরে সাথে কিছু টাকাও দিয়ে দেয়, তালাক বাবদ যে কাবিনের টাকা ছিল ওটা দিয়ে দেয়। এবং দিলে পরে আমার মা তখন, আমি খুব ছোট, আমার বয়স তখন প্রায় 1 থেকে 1.5 বছর হবে। আমার মা বলল এই 1-1.5 বছর বয়সে আমার মা তখন, আমি দুধের বাচ্চা ছিলাম, আমাকে কাঁদতে কাঁদতে আমার মায়ের বাড়ি থেকে, মানে আমার বাবার বাসা থেকে মা তখন আমাকে নিয়ে আসে আমার নানু বাড়িতে। এরপর থেকে আমি নানু বাড়িতেই বড় হচ্ছিলাম। আমি আমার খালামণিকে জিজ্ঞেস করলাম যে খালামণি, আমার বাবা কি মিথ্যে বলছে না ডাক্তার মিথ্যে বলছে? খালামণি বলে ওই যারা ডাক্তার ছিল তাদেরকে টাকা খাওয়িয়ে নাকি আমার সৎমা, মানে রিপোর্টটা উল্টাপাল্টা দিছে, রিপোর্টটা সঠিক দেনে রিপোর্টটা উল্টাপাল্টা দিছে। এবং এরপরে আমার বাবা আর কখনই আমার মায়ের সামনে আসে না, এবং আমার মা এটা আর চেকও করতে পারে নাই। কিন্তু আমার বাবা আমার মাকে ভীষণ রকমের ভালোবাসতো, অনেক ভালোবাসতো। এবং একটা পর্যায়ে আমার বাবা যখন দেশে আসে, আমার আব্বা প্রায় 4 বছর পরে দেশে আসে। তা আমার আব্বা 4 বছর পরে দেশে আসে, আমি তখন মোটামুটি অনেক বড় হয়ে যাই। তো আমার মা তখন আমার আব্বার সামনে আমাকে নিয়ে যাওয়ার জন্য খুবই চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই আমার আব্বা আর আমার মায়ের সামনে আসে না। আমার আম্মা যতই চেষ্টা করে আমার আব্বার সামনে যাওয়ার জন্য বা আমাকে আমার আব্বাকে দেখানোর জন্য, কিন্তু আমার আব্বার আমাকে দেখতেই চায় না। আমার মায়ের কথাও শুনতে পারে না, আমাকেও দেখতে পারে না। একটা পর্যায়ে আব্বা এই সমস্ত কিছু থেকে সরে যায়, কিন্তু আব্বু সরে গেলেও আমার মা কিন্তু সরে না। আমার আব্বা তখন আমার সৎমায়ের সাথেই থাকতো, কিন্তু আমার মা দুঃখে দুঃখে শুধু কান্না করে করে রাত পার করতো। প্রতিটা রাতে আমার মায়ের চোখের পানিতে বালিশ ভিজতো। আমার মা শুধু কেঁদে কেঁদে বলতো যে মানে আমার মায়ের একটাই ড্রিম ছিল, একটাই স্বপ্ন ছিল যে জীবনে একদিনের জন্য হলেও তিনি আমার আব্বার সংসার করতে চায়, একদিনের জন্য হলেও তিনি আমার আব্বার বুকে ঘুমোতে চায়, আব্বার সাথে থাকতে চায়। এবং আমার মা সবসময় এটা বলতো, এবং এরকম না যে লজ্জা পেয়ে বলতো না, তা নয়, একেবারে সবার সামনে ওপেন সিক্রেট আমার আম্মা বলতে থাকতো। খালামণিকে বলতো যে আমি অন্তত একটা বারের জন্য তো দুলাভাইয়ের সাথে একটা দিন থাকতে চাই।
তো এরকম করতে করতে আমি মোটামুটি বড় হতে থাকি এবং মায়ের এই দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আমি ছোটোবেলা থেকে সাফার করতে থাকি, এই জিনিসগুলো দেখতে থাকি। এরকম করতে করতে আমি খুবই ভালো একটা স্কুলে পড়াশোনা করি, রাজধানী ঢাকার বুকে নামকরা একটা প্রাইভেট স্কুলে আমি পড়াশোনা করি। ওখান থেকে আমি তখন এসএসসি পাস করি। এসএসসি পাস করে আমার মায়ের অনেক স্বপ্ন ছিল যে তিনি আমাকে অনেক বড় কিছু করবে, আমাকে অনেক বড় কোনো সরকারি কর্মকর্তা বা আমাকে বড় কোনো দপ্তরে আমার আম্মা চাকরি করাবে। কারণ আমি ছিলাম আমার আম্মার একমাত্র কষ্টের ফসল। আমার আব্বা আমার কোনো খোঁজ খবর নেয়নি, আমি বেঁচে আছি না মরে গেছি, কোথায় আছি কেমন আছি, এই কোনো কিছু আমার আব্বা কখনোই খবর নেয়নি। শুধু ছোটোবেলা থেকে আমার মাই আমাকে লালন পালন করে কোলে পিঠে করে বহু কষ্ট করে আমাকে বড় করে। আলহামদুলিল্লাহ, যখন আমি পরিপূর্ণভাবে বড় হয়ে যাই, আমি যখন কলেজে পড়ি, এই সারাটা ক্ষণই না আমার মায়ের এই কষ্টগুলো আমাকে ভাবাতো। আমি প্রতিটা মুহূর্তেই চিন্তা করতাম আমার মায়ের জীবনে এত কষ্ট, আমার মায়ের জীবনে এত যন্ত্রণা, আমার মা এত কষ্ট করে বড় হয়েছে, এত কষ্ট করে আমাকে বড় করেছে, এই জিনিসগুলো আমাকে খুব ভাবাতো। এই করতে করতে ইন্টারমিডিয়েটে পড়া অবস্থায়, মানে ইন্টার পরীক্ষা দিয়ে ফেলবো, ওই সময়তে আমাদের এক সিনিয়র বড় ভাই ছিল, যার নাম ছিল হচ্ছে রুবেল ভাই, মানে উনি সিনিয়র আর কি। তো রুবেল ভাইয়ের সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়। উনি হচ্ছে অন্য একটা কলেজে পড়তো, আমি এক কলেজে পড়তাম। তো উনি আবার রাজনীতি করতো, মানে রুবেল ভাই রাজনীতিবিদ ছিল। পরে রুবেল ভাই কী করলো, ওনার বাসায় একদিন আমাদেরকে ইনভাইট করে। উনি আমার সিনিয়র ছিল আর কি, আমার সিনিয়র বড় ভাই ছিল। উনি তো রাজনীতি করতো, ওই সময় দেখা যায় যে কলেজেই পড়ে থাকতো। তো উনি তখন আমাকে ওনার বাসায়, আমি সহ আমাদের কলেজের আরও কয়েকজনকে ইনভাইট করে এবং রাজনীতি বিষয়ে কথাবার্তা বলবে। তো আমি তখন ওই সময় রাজনীতি করতাম না বা এটা আমি বুঝতাম না। পরে ওনার বাসায় যাওয়ার পরে ওনার বাসায় আমি ওনার সাথে দেখা করি। ওনাদের বাসায় একদম পুরো 2-3 ঘন্টা ধরে থাকি। উনি বাসার ছাদে যে আমাদেরকে নিয়ে আমরা রাতভর বাসার ছাদে আড্ডা মারি। ওনার বোন ছিল, পরিবারের অন্য মানুষ ছিল, তারাও আমাদের সাথে ইন্ট্রোডাকশান করে, কথাবার্তা বলে। এবং রাত্রে প্রায় 10:30 কি 11টার দিকে আমি বাসায় আসি। আমার মা সেদিন খুবই রাগ করে, আমাকে বকাবাধ্য করে যে এত রাতে বাসায় আসা ঠিক না, আমি যেতে এত রাত করে বাসায় না আসি। আমি সবসময় আমাকে এগুলো বলতো। তো যাই হোক, রুবেল ভাইয়ের বাসা থেকে চলে আসি। রুবেল ভাইয়ের বাসা থেকে 2 থেকে 3 দিন রুবেল ভাইয়ের বাসা থেকে চলে আসে। এবং আসার পরে যেটা হইলো যে আমাকে, মানে আমি তখন ফোন ইউজ করতাম, মোবাইল ফোন ইউজ করতাম। আমার মোবাইলে ভাই একটা কল আসে, মানে রুবেল ভাইয়ের বাসা থেকে চলে আসা 2 থেকে 3 দিন পরে, আপনার প্রায় আমি আমাদের বিকালবেলা আমাদের কলেজের মাঠে ফুটবল খেলতেছে পোলাপাইন, আমি দাঁড়ায় দেখতেছি। ওই সময় আমার নাম্বার একটা কল আসে। তো আমি আননোন নাম্বারগুলো আসলে সচরাচর রিসিভ করি না, কারণ যে নাম্বারগুলো আমি চিনি এগুলোই ধরি, বাট অন্য নাম্বারগুলো আমি ধরি না। তো এই নাম্বারটাতে একবার কল আসলো, 2বার কল আসলো, আমি পিক করতেছি না। আর আমি বেশিরভাগ সময় মোবাইল ফোনটা সাইলেন্ট করে রাখি। এটা আমার ছোটোবেলা থেকে একটা অভ্যাস, মানে যখন থেকে ফোন ইউজ করি আর কি, তখন থেকেই যে আমি কখনোই ফোনে রিংটোন দিই না, মানে সবসময় মোবাইল সাইলেন্ট করে রাখি। এবং মোবাইল সাইলেন্ট করে দেখতে আমার কাছে বেশি ভালো লাগে, মোবাইলের সাউন্ড আমার কাছে বিরক্ত লাগে। তো আমি তখন করলাম কি, মোবাইল ফোনটা সাইলেন্ট করে রেখে দিলাম। রাত্রেবেলায় আনুমানিক রাতের খাবার খেলাম 11টার দিকে। খাবার খেয়ে যখন শুইতে গেলাম, ওই সময় মোবাইল ফোনটা হাতে নিলাম যে এমনি একটু দেখি, বা মোবাইল ফোনটা হাতে নিয়ে অনেক সময় দেখি যে অনেকগুলো কল আসছে আমার ফোনে। তো এতগুলো কল আসছে, আমি তখন ওই একটা নাম্বার থেকে অনেকগুলো কল আসছে। তো কল আসার পরে আমি একটু বিব্রত হয়ে গেলাম যে কী ব্যাপার, একটা নাম্বার থেকে এতগুলো কল আসলে এই নাম্বারটা কার এবং কেনই বা এতগুলো কল দিল। তো আননোন নাম্বার, ঠিক আছে, তাহলে এতগুলো কল দিবে কেন। পরে রাত্র 11:30টার দিকে আমি তখন নাম্বারটাতে কল ব্যাক করি। একটা মিস কলের মতো কলটা যাওয়া মাত্র আমার কলটা তখন পিক করে, রিসিভ করে একটা মেয়ে আমাকে সালাম দেয়। আমি তখন বললাম যে ওয়ালাইকুম আসসালাম। বলে আপনি ভালো আছেন নীরব ভাই? আমি তখন বললাম যে হ্যাঁ ভালো আছি, কিন্তু আমি তো আপনাকে চিনলাম না, আপনি কে? বলে আপনি কি সেই বিকাল থেকে এই পর্যন্ত কল দিয়ে যাচ্ছে, আপনি একটাবার আমার কলটা রিসিভ করলেন না, এইটা আপনি করতে পারলেন? আমি তখন বললাম দেখেন, আমি অন্য ছেলেদের মতো না, আমি মোবাইল ফোনের প্রতি খুব একটা অ্যাটেনশন থাকি না, আর মোবাইল ফোন আমার কাছে বিরক্ত লাগে, মোবাইলের রিংটোন আমি সহ্য করতে পারি না, যার জন্য অলওয়েজ আমি আমার ফোনটাকে সাইলেন্ট করে রাখি, মোবাইল ফোনটা সবসময় আমার সাইলেন্ট থাকে। তো আমাকে বলতেছে, তো যাই হোক আপনি ভালো আছেন? আমি বললাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বলে কালকে কি আমার সাথে একটু দেখা করা যাবে? এরকম করেই বলতেছে এবং এমনভাবে কথা বলে যে মনে হয় যেন সে আমার খুব পরিচিত, আমি তার পরিচিত, এমনভাবে আমার সাথে কথা বলে। আমি তখন বললাম যে আমি তো আপনাকে চিনি না, আর আমি যাকে চিনি না তার সাথে হুট করে দেখা করব। তো মেয়েটা বলতেছে আসলে দেখা করলেই তো চিনতে পারবেন, মানে দেখা না করলে তো আর চিনা যাবে না। আমি বললাম আননোন নাম্বার থেকে আমার ফোনে কল আসলে আমি সেই কলটা রিসিভ করি না, আর আপনি কীভাবে চিন্তা করলেন যাকে আমি চিনি না জানি না তার সাথে আমি দেখা করতে যাব? পরে মেয়েটা একটু সাহসী ছিল এবং মানে দুর্দান্ত সাহসী, আমাকে বলে যে আপনি কি মানে ছেলে নাকি মেয়ে, এরকম করে বলে। আমি তখন বললাম যে আপনি আমাকে কল দিচ্ছেন, আপনি জানেন না আমি ছেলে না মেয়ে? বলে আমার কাছে না মনেই হয় না যে আপনি একটা ছেলে এরকম হয় নাকি? এটা তো মেয়ে বলে যে আমি আননোন কোনো ছেলেদের সাথে দেখা করবো না, অপরিচিত কোনো ছেলের সাথে আমি রেস্টুরেন্টে যাবো না, দেখা করবো না। এটা তো একটা ছেলে, মানে একটা মেয়ে বলে, বাট একটা ছেলে এরকম করে বলে,
মানে আই এম সারপ্রাইজ যে আপনার সাথে কথা হলে আমি জানতামই না। আমি তখন বললাম যে যাই হোক, আমি আসলে ঘুমায় যাব, আমি রাত্র 11টার মধ্যে ঘুমায় যাই, আজকে অলরেডি 11:30 বেজে গেছে, আমি ঘুমায় যাব। এই বলে আমি তখন ফোনটা অফ মানে একরকম সাইলেন্ট করে আমি তখন শুয়ে পড়ছি। ভাই সকালে আমার যখন ফজরে আজান দিছে, ঘুম ভাঙছে, আমি উজু করে নামাজ পড়লাম, মসজিদে গিয়ে নামাজ পড়ে বাসায় এসে মোবাইল ফোন হাতে নিয়ে দেখি এই নাম্বার থেকে কল আসতেছে 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 কন্টিনিউয়াসলি, মানে সারাটা রাত আমার কল দিয়ে গেছে। নাম্বারটা রিসিভ করলাম, রিসিভ করা মাত্র সে খুব রেগে গেল, মানে আমার কাছে মানে এত রাগ, মানে আমার গালাগালি শুরু করে দিছে এবং মানে খুব অকথ্য ভাষায় গালাগালি করতেছে। আমি তখন বললাম যে দেখেন সকালবেলা ফজরের নামাজটা পড়ে মাত্র আসলাম, আর আপনি আমাকে এইভাবে গালাগালি কেন করতেছেন, আমি অপরাধ কী করছি? আমাকে ধরেই বলতেছে তুই ফোন ধরলি না কেন, আমি তোকে এতগুলো ফোন করলাম, তুই ফোন কেন পিক করলি না, ফোন ধরলি না কেন, মানে খুবই খারাপ ভাষায় আমাকে গালাগালি করতেছে। আমি তখন বললাম যে দেখেন আমি ফোন ইউজ করি না, বলে আজকে ক্যাম্পাসে এসে আমি তোরে পিটাবো, তোর ক্যাম্পাসে যায় তোরে আমি পিটাবো, তুই কেমনি ক্যাম্পাসে থাকোস আমি তোরে দেখে নেবো, শালার বেটা, এটা বলেও তখন ফোনটা কেটে দেয়। আমি ভাই রীতিমতো ভয় পেয়ে যাই, কারণ আমি না এই জিনিসগুলোতে মানে মেয়েদেরকে আমি খুব ভয় পাইতাম, মেয়েদের সামনে আমি খুব বেশি একটা যাইতাম না, আর মেয়ে মানুষ দেখলে আমার কাছ থেকে আমার যেন একটু ভয় ভয় কাজ করতো, আমার কাছে ওরা ডিয়ারিং মনে হতো। আমি ওই দিন আর ক্যাম্পাসে যাই না, মানে ক্যাম্পাসে যাই না বলতে আম্মু আমার বলতেছে কিরে যাবি না, তুই যাস না কেন, কলেজে যাস না কেন? তা ভয়ে ভয়ে তখন আমি কলেজে যাই। কলেজে গেলে পরে আমি জানতে পারি, মানে কলেজে ঢোকার পরে আমার সবাই বলতেছে যে নীরব তোর তো রুবেল ভাইয়ের বোনই খুঁজে গেছে। তাই আমি বললাম যে রুবেল ভাইয়ের বোনে আমার খুঁজে গেছে, আমি তো রুবেল ভাইয়ের বোন রে কখনোই দেখিনি। পরে বলে হ্যাঁ রুবেল ভাইয়ের বোন রোমানা তোর খুঁজে গেছে, তোরে বলছে কল দেওয়ার জন্য, নাম্বারটা লিখে দিয়ে গেছে, তোর কল দিতে বলছে। আমাদের ক্যাম্পাসেরই এক ছিল আমাকে দিচ্ছে নাম্বারটা, তখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব ওই সময়টাতে। পরে নাম্বারটা দিছে, নাম্বারটা দেওয়ার পর আমি যখন নাম্বারটা দেখলাম যে ভাইটা সেই নাম্বার, যে নাম্বারে আমাকে গতকালকে বিকাল থেকে এই পর্যন্ত বিরক্ত করে যাচ্ছে, এবং যে আমাকে থ্রেট দিল অলরেডি যে আমি যদি আজকে ক্যাম্পাসে এসে আমাকে মারবে, এই করবে সেই করবে, যে আমাকে থ্রেট দিল, এই নাম্বার সেই নাম্বারই। তা আমি তখন বুঝতে পারলাম যে ও মাই গড, এটা তো রুবেল ভাইয়ের বোনের নাম্বার, তার মানে এটা রুবেল ভাইয়ের বোন। তো রুবেল ভাই যেহেতু একজন সিনিয়র রাজনীতিবিদ, উনি সিনিয়র মানে রাজনীতি করে এবং উনি একটা ভালো অবস্থানে আছে আমাদের এখানকার ঢাকার, তাই আমি ভাবলাম যে তাইলে তো ভাই আমি তো ভুল করে ফেলছি। আমি তখন ওনারে ফোন দিলাম, ফোন দিয়ে বলতেছে আপু আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। পরে বলে তুমি আমাকে আবার আফু বলতেছো, আমি তোমার বড়? আমি বললাম যে না আসলে আপনি ক্যাম্পাসে আসছেন, আমাকে নাকি খুঁজে গেছেন। পরে বলে কই আসো? আমি বললাম আমি তো আপু ক্যাম্পাসে। বলে রেস্টুরেন্টে আসো, মানে আমাদের ক্যাম্পাসের সামনে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে, বলে এটার মধ্যে আসো। আমি ওইটার মধ্যে আসি। আমি বলে আচ্ছা ঠিক আছে আসতেছি, এটা বলে ফোন কেটে দিছি, বাট আমি আর যাচ্ছি না। মানে আমি যাচ্ছি না এই কারণে যে গেলে যদি আমাকে মারে, আমি ভয় পাইতেছি যে গেলে যদি আমার গায়ে হাত তোলে বা আমাকে মারে, এত পরিমাণের লাজুক এবং ভীতু প্রকৃতির একটা ছেলে ছিলাম আমি। যাই হোক একটা পর্যায়ে তখন আমি যে ঠিক আছে যাই, যেহেতু এরকম করেই বলছে, বা না গেলে তো আরও রাগ করবে, হয়তো আবার ক্যাম্পাসে চলে আসবে। পরে আমি রেস্টুরেন্টের মধ্যে যাই, রেস্টুরেন্টে গেলে পর ওনার সাথে আমার দেখা হয়। তো মেয়েটাকে দেখে যেটা বুঝলাম যে মেয়েটা রুবেল ভাইয়ের মতো না, মানে রুবেল ভাই একটু ব্ল্যাক টাইপের, একটু কালো, কিন্তু মেয়েটা অনেক ফর্সা, অনেক সুন্দর দেখে, আসলে মনেই হয় না যেটা রুবেল ভাইয়ের বোন। এই মেয়েটাকে আমি দেখেছিলাম যখন রুবেল ভাইয়ের বাসার ছাদে আমরা বসছিলাম, তখন মেয়েটা নাস্তা নিয়ে গেছিলো, কিন্তু ওভাবে তাকাই নেই, যে ওভাবে ওই দিন তাকাই না, বাট আজকে খুব ভালো করে তাকাইলাম। পরে বসছি, বসার পরে বলে ভালো আছেন, এমন করেই বলে। তো আমি রেস্টুরেন্টে বসছি, পরে আমি বললাম হ্যাঁ ভালো আছি। তা আমাকে বলতেছে আচ্ছা আপনি এরকম কেন? আমি বললাম মানে কীরকম? বলতেছে যে আপনাকে আমি ফোন করলে আপনি রিসিভ করেন না, মানে আমাদেরকে তো ছেলেরা ফোন দিয়া জ্বালাই মেরে ফেলে, ডিস্টার্ব করে, ফোন অফ করে রাখি ছেলেদের বিরক্তের কারণে, আর আমি আপনাকে ফোন দিলাম, আপনি আমার ফোন পিক করলেন, আমাকে ইগনোর করলেন, আমাকে অবহেলা করলেন, মানে আপনি কি এটা ঠিক করলেন? আমি বললাম দেখেন আসলে আপনি আমার উপর রাগ করবেন না, আমি আসলে একটু ওই টাইপেরই, আমি আসলে মানে অন্য ছেলেদের মতো না। তখন মেয়েটা আমাকে বলে এই জন্যই তো তোমার আমার এত ভালো লাগে, এমনি করে বলে যে এই জন্যই তো তোমার আমার এত ভালো লাগে। তো আমি তখন মানে একটু লজ্জাও পাই, হাসি, তারপর বলে যে ঠিক আছে রাতে ফোন দিব, কথা বলল, এমন করে তখন সে চলে যায়। আমি আসলেই আজও জানি না সে আমার সিনিয়র হবে না জুনিয়র হবে, কিসে পড়তো সেটাও কিন্তু আমি জানি না। তো একটা পর্যায়ে তখন উনি চলে যায় বাসায় চলে যাওয়ার পরে রাতের বেলা আমাকে ফোন করে। তো প্রথম দিকে আমি ভয়ে তার সাথে কথা বলতাম, কারণ রুবেল ভাইয়ের বোন, রুবেল ভাইয়ের ছোটো বোন, কোনোভাবে যদি রুবেল ভাইয়ের কানে যায় যে আমি ওনার বোনকে ইগনোর করতেছি বা ওনার বোনের সাথে কথা বলি না, তাহলে রুবেল ভাই খেপে গিয়ে উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারে। একরকম শুধু রুবেল ভাইয়ের বোনের এই চিন্তা করে, এই ভয়ে আমি তখন মেয়েটার সাথে কথা বলতাম। এটার নাম ছিল রোমানা। আমি ওনার সাথে কথা বলতাম, ফোন দিলেই কথা বলতাম, এবং সারাক্ষণই মেয়েটার সাথে আমি ফোনে কন্টিনিউয়াসলি কথা বলতাম। এইরকম করে কথাবার্তা বলতে বলতে আমাদের দুজনের মাঝে, মানে আমার মাঝে বিশেষ করে, আমি তো জীবনে কখনো কোনো মেয়ের সাথে এরকম লং টাইম ধরে কথা বলি নাই, বা কোনো মেয়ের প্রতি আমার ভালো লাগা ভালোবাসার কখনোই জন্ম হয় নাই। তো এই মেয়েটার সাথে কথা বলতে বলতে দেখা গেল যে মেয়েটার প্রতি আমি অনেকটা উইক হয়ে গেছি।
মেয়েটার প্রতি অনেকটা দুর্বল হয়ে গেছে এবং তার সাথে কথা বলতে বলতে তার প্রতি আমার এক ধরনের একটা ইমোশন কাজ করতে শুরু করে, এক ধরনের একটা ভালো লাগা ভালোবাসা কাজ করতে শুরু করে। আমি অলওয়েজই মেয়েটার সাথে ফোনে কথা বলি। এরকম করতে করতে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই, ইন্টার পরীক্ষা দিই এবং ইন্টারের রেজাল্ট আউট হওয়ার পরেও আমি ওনার সাথে কন্টিনিউয়াসলি কথা বলি। তখন আমি জানতে পারি যে রোমান আসলে মূলত পড়াশোনা করে না, ও এসএসসি পরীক্ষাতে এবং এসএসসি পরীক্ষাতেও ফেল করে, 2 না 3 সাবজেক্টে ফেল করে এবং ফেল করার পরে রুবেল ভাইয়ের সাথে ঝামেলা হয় এবং যে কোনো কারণে ও পড়াশোনা অফ করে দেয়, মানে এসএসসির পরেও পড়াশোনা করে না, বাসায় থাকে। এখন আমি জানি না যে আমার সিনিয়র হবে না জুনিয়র হবে, এটা আমি কখনোই ভাবিও নাই। তো এরকম করে ওর সাথে কথাবার্তা বলতে বলতে সিনিয়র জুনিয়রিটি বাদ দিয়ে আমি তখন তার সাথে কথাবার্তা বলতাম। এরকম করতে করতে ভাই একটা পর্যায়ে মানে দুজনেই গভীর রিলেশনে চলে যায়। ওই আমাকে অনেকটা পছন্দ করে ভালোবাসে, আমিও অনেকটা পছন্দ করে ভালোবাসি এবং দুজনের মাঝে একটা অন্যরকম প্রেমের সম্পর্ক শুরু হয়। সেই প্রেমের সম্পর্কের সূত্র ধরেও আমার সাথে কথা বলে, আমিও ওর সাথে কথা বলি। এরকম করতে করতে আমাদের সম্পর্কটা অনেক দিন গেলেও আমাদের বাসায় আসছে, আমার আম্মুকে দেখছে, আমার মামাদেরকে দেখছে, আমাদের বাসায় এসে আবার আমার মানে মামাতো ভাই বোনদের সাথে অনেক টিনজয় করছে। অনেকটা ভালো আর কি, খুবই প্রাণবন্ত একটা মেয়ে, খুবই মানে প্রাণবন্ত এবং হ্যাপি একটা মেয়ে। পরে আমারে বলতেছে, আমার একদিন জিজ্ঞেস করে যাচ্ছে নীরব তুমি একটা কথা জিজ্ঞেস করি, আমারই বলতেছে যে রাতের বেলায় ফোনে। আমি বললাম তো ঠিক আছে বলো, কি বলবা? বলে আচ্ছা নীরব, আমি অনেক দিন ধরে ভাবতেছি কথাটা তোমাকে বলবো কিন্তু মানে আমার না বলবো করে না বলা হচ্ছে না। তো আমি না আজকে তোমার কথাটা বলতে চাই, তুমি যদি রাগ না করো বা কোনো কিছু মাইন্ড না করো, ওপেন মাইন্ডে যদি থাকো তাহলেই বলবো। আমি বললাম না, আমরা তো উই আর রিলেশনশিপের মধ্যেই আছি, সো আমাকে তুমি বলতেই পারো, এটা কোনো ম্যাটার করে না, বলো কি বলবা। আমাকে বল আচ্ছা নীরব তোমার আব্বা কোথায়, তোমার বাবা কোথায়, আমাকে বলে। তো তার সাথে আমার এত বৎসরের সম্পর্ক, কিন্তু আমি কখনোই আমার বাবার বিষয়ে তার কিছুই বলি নাই এবং বাবার প্রসঙ্গটা কখনো আসেও নাই, যার জন্য আমার বলা হয়নি। পরে আমি বললাম যে তুমি কি জানো না আমার বাবার সম্বন্ধে? বলে না, তোমাদের বাসায় গেলাম এবং তুমি তোমার নানু বাড়িতে থাকো এটা জানতে পারি, তোমার মাও তোমার নানু বাড়িতেই থাকে। সবাই মোটামুটি সব বিষয় নিয়ে আমার সাথে কথাবার্তা বললো, কিন্তু তোমার আব্বার বিষয় নিয়ে কেউ আমার সাথে কোনো কথা বলে নাই। তোমার আব্বার বিষয় নিয়ে কেউ আমার সাথে কোনো কথা বলে নাই। আমি না তোমার আব্বার বিষয়ে জানতে চাই যে তোমার আব্বা কি। আমি তখন বললাম যে আমার আব্বা ঢাকা শহরের একজন নামকরা ব্যবসায়ী এবং আমার বাবা খুবই নামকরা একজন ব্যক্তিত্ব। বাবার নাম নাদের আলী এবং নাদের আলী খান, তিনি অনেক বড় বিজনেসম্যান, দেশে এবং দেশের বাইরে ওনার অনেক বিজনেস আছে। পরে আমাকে বললো তোমার আব্বা নাদের আলী খান, তুমি যেটা বললা আমি তো আর চিনি না, বাট বললা যে অনেক বড় ব্যবসায়ী এই সেই, তো তোমার আব্বা তোমাদের বাসায় আসে না বা তুমি তোমার আব্বার বাসায় যাও না, তোমার আব্বুর সাথে কথা বলো না? তোমার মাকে দেখে কেন জানি মনে হলো যে উনি মনে হয় বিধবা, মানে স্বামী না থাকলে যেরকম এরকম। আমি তখন বললাম যে দেখো রোমানা, আমি এই বিষয়ে তোমার সাথে ফোনে কথা বলতে চাই না, যদি বলতে আমি কালকে বিকালে তোমাদের এরিয়াতে যাব, তুমি মাঠে আইসো, মাঠের মধ্যে বসে আমি তোমার সাথে কথা বলবো। আমাকে বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে কিন্তু কথাটা শুনতেছি, আমি ভুলে গেলেও মনে করাই দিবা। তাই আমি বললাম ঠিক আছে। পরের দিন বিকালবেলা ওদের একটা মাঠ আছে বাসার সামনেই, মাঠে বিকালবেলা আমি সাইকেল চালানোর জন্য যাই, সাইকেল নিয়ে যাই। ওখানে গেলে পরে মাঠের কোনায় বসে আমি তখন রোমানের সাথে কথা বলি। রোমান আমাকে জিজ্ঞেস করে আমার আব্বুর বিষয়ে। পরে আমি তারে বললাম যে দেখো এই ঘটনা মানে যা ঘটেছে ছোটোবেলা আমি যতটুকু আমার খালাম্মার মুখে শুনেছিলাম, আমার আম্মুর সাথে যা হয়েছে আমি সব কিছুই তখন আমি রোমানাকে বলি। এবং বলার পরে রোমানা তখন আমার আব্বার উপরে খুবই খেপে যায়, মানে আমার আব্বার উপরে সে অনেক রেগে যায়। আমাকে বলে তোমার আব্বা তো মানুষ ভালো না, এবং ইতিমধ্যে সে আমাকে এটাও বলে যে আমার কাছে যেটা মনে হয় যে তোমার আব্বার ক্যারেক্টারেরও সমস্যা আছে, নাইলে তোমার সৎ মায়ের কথা শুনে কীভাবে তোমার আব্বা তোমাকে ভুলে যাবে, তোমার মা মানে সব ভুলে গিয়ে তোমার সাথে এরকম করবে বা এরকম চিট করবে, কেন এরকম করবে? এটা হতে পারে না, তোমার আব্বাকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার, তোমার আব্বাকে একটা উচিত শিক্ষা দেওয়া দরকার। আমি বলি যে না, আমার মা তো এখন আমার আব্বাকে অনেক ভালোবাসে, আব্বু অনেক মানে মা দূর থেকে আব্বুর খোঁজ খবর নেয়, আব্বু ঠিক আছে কিনা, আব্বুর শরীর ঠিক আছে কিনা, মানে আব্বু কোনোভাবে একটু অসুস্থ বা আব্বুর শরীর ভালো নাই, এটা শুনলেই তো আমার আম্মু মানে পাগল হয়ে যায়, নিজে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। আর সেখানে যদি আমার আব্বুর কোনো ক্ষতি হয় তাহলে কি আমার আম্মু ঠিক থাকবে? আমার মানে রোমানা তখন বলতেছে এই সমস্ত মহিলাগুলোর জন্যই না এই সমাজের পুরুষগুলো এতটা খারাপ হয়ে যায়, এত ভালোবাসার কী আছে? আচ্ছা ঠিক আছে। তো এরপর থেকে হলো কি জানেন, সারাক্ষণই রোমানার সাথে আমার আব্বার বিষয় নিয়ে কথাবার্তা বলা হতো। আমার আব্বার অফিস কোথায় ও জিজ্ঞেস করে, আমি তখন তারে বলি আব্বার অফিস এই জায়গায় ওই জায়গায়, এবং আমার আব্বু এখানে ব্যবসা করে ওইখানে ব্যবসা করে, মানে আব্বুর প্রসঙ্গে আমি তখন অলওয়েজই রোমানাকে বলতে থাকি। এবং আমার আব্বু যা করে যেটা করে, যেখানে আমার আব্বুর বিজনেস আছে যাই কিছু আছে আমি সব কিছু রোমানাকে বলি, এবং রোমানাও সব কিছু শুনে পরে একদিন আমাকে বলতেছে যে তোমার আব্বুর ফোন নাম্বারটা আমাকে দিবা, এমন করে আমাকে বলে। দিনের বেলায় দুপুরবেলায় একটা রেস্টুরেন্টে বসছিলাম, লাঞ্চ করতেছি, ওই সময় আমার আব্বুর ফোন নাম্বার কিন্তু আমার আম্মুর ফোনে ছিল, আমার ফোনও আগে ছিল কিন্তু এখন আর নাই, আমি নাম্বার ডিলিট করে দিয়েছি, কারণ বেদরকারি নাম্বার দেখে তো আর লাভ নাই। পরে রোমান আমাকে বলতেছে তোমার আব্বুর নাম্বারটা আমাকে একটু দিবা। আমি তখন বললাম যে আমার আব্বুর নাম্বার দিয়ে তুমি কী করবা? আমাকে বলে তুমি দিবা কি না বলো।
আমি বললাম দিলে? বলে যদি তোমার আব্বুর নাম্বারটা আমাকে দাও তাহলে আমার কাছে মনে হয় যে আমি তোমার আব্বুর সাথে তোমার আম্মুকে অ্যাড করাই দিতে পারবো। তোমার আম্মার ভিতরে যে তোমার আব্বাকে না পাওয়ার একটা কষ্ট এতটা বর্ষ তোমার আম্মা ক্যারি করে আসতেছে, এই কষ্টটা থেকে অ্যাটলিস্ট আমি তোমার আম্মুকে আমি মানে মুক্ত করতে পারবো। আই হোপ আমি যদি তোমার আব্বুর সাথে কথা বলি তাহলে তোমার আব্বুর সাথে তোমার আম্মুর সম্পর্কটা আবার আগের মতো হয়ে যাবে, তোমার আব্বু আম্মু আবার একসাথে থাকবে। আমি তখন বললাম যে রোমান, এটা তুমি কী ধরনের কথা বলো? এটা কোনোদিনও সম্ভব না। আমার আজকে এত বছর হয়ে গেছে, আমার আম্মা তো চেষ্টার কোনো ত্রুটি রাখে নাই। আমার আব্বা কোনোভাবেই আমার আম্মাকে মেনে নিচ্ছে না, আম্মুর সাথে কথাই বলে না, আম্মুর সাথে আম্মুকে প্রচুর রকমের আম্মুকে ইগনোর করে। এগুলো আসলে হবে না, এসব বলে কোনো লাভ নাই। আমাকে বলতেছে যে নীরব, তুমি আমার উপরে বিশ্বাস রাখো, তোমার আব্বুর ফোন নাম্বারটা একটু আমাকে দাও, আমি যেভাবেই হোক তোমার আব্বুকে পটাইয়া যেমনি পারে তোমার আম্মুর সাথে তোমার আব্বুকে রিলেশন করাই দিবা আবারও। তা আমি বললাম যে দেখো এটা হবে নাই, তারপরেও আমাকে প্রচুর পরিমাণে প্রেশার ক্রিয়েট করতে থাকে, আমাকে প্রেশার দিয়ে থাকে আমার আব্বুর নাম্বারটাকে দেওয়ার জন্য। এবং এরকম করে দিতে আমি একদিন মানে ও যেতে এরকমই করে আমি আম্মুর মোবাইল থেকে আব্বুর নাম্বারটা নিয়ে আমি তখন আমার আব্বুর নাম্বারটা ওকে দিই। তো দেখা যায় আমার আব্বু বেশিরভাগ সময় হচ্ছে দেশের বাইরেই থাকতো, দেশের নাম্বারটা ইউজ হতো না, কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করতো। তো তখন রোমানা কী করে আমার আব্বুর নাম্বারটা আমার কাছ থেকে নিয়ে যায়। তো আমার আব্বুর নাম্বারটা নিয়ে যাওয়ার পরে ও মাঝে মাঝে আমার আব্বুর সাথে মানে কথা বলে না বলে আমি এটুকুন জানি না। নাম্বারটা দেওয়ার পর ওর জিজ্ঞেস করতাম, তুই কি নাদের আলীর সাথে কথা বলো বা ওনার সাথে তোমার কোনো কথা আছে, কোনো কন্ট্রাক্ট হয়? ও বলে না, আমি ওনার সাথে কথা বলতে যাবো কেন, আমি কখনোই ওনার সাথে কথা বলি না। আর ওনার সাথে কথা বলা আমার কোনো প্রয়োজন আছে? তোমার বাবা, তোমরা কথা বলবো, আমি কেন কথা বলবো? নাম্বারটা নিয়ে রাখলাম যদি কখনো দরকার হয়, এরকম করে। এইভাবে সময়গুলো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে কাটতে কাটতে তখন আমি হচ্ছে অনার্সে পড়তাম। আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তাম অনার্সে, আমি ঢাকার মধ্যে অনার্সে পড়ি। তো এইরকম করে আমার আব্বুর নাম্বারটা দেওয়ার প্রায় 3 থেকে 4 মাসের মাথায় ও হঠাৎ করে একদিন আমারে বলতেছে ও দুবাই যাবে। আমারে বলতেছে, আমি তখন বললাম ও কিন্তু কখনোই দেশের বাইরে এর আগে যায়নি। তো আমি বললাম যে তুমি হঠাৎ করে দুবাই যাবা, কী কারণে যাবা? বলে আমার একটা খালামুনির সাথে মিট করার জন্য, আমার একটা খালাম্মার সাথে মিট করবো, খালু দুবাই থাকে, ওর সাথে মিট করবো, চলে আসবো। পরে আমি বললাম আমারও না ইচ্ছা করে, আমি তোমার সাথেই যেতে চাই। ও বলেন আমরা ফ্যামিলি যাবো, রুবেল ভাইয়া যাবে, আমি যাবো, তো এর মাঝে কি তোমাকে নিয়ে যাওয়া যাবে? তো আমি তখন ভাবলাম যে তাই যেহেতু ওরা ফ্যামিলিতে যাবে তাহলে আর আমি যাবো না। তো আমি কিন্তু এর আগে পাসপোর্ট করে রাখছি, যদি কখনো বিদেশে যাওয়ার সুযোগ আমি বিদেশ যাবো, এই জন্য পাসপোর্ট করে রাখছি। তো ও যদি আমাকে নিয়ে যেত ভাই আমি সত্যিই যাইতাম। তো আমাকে যেদিন ফ্লাইট হলো ওই দিন আমার সাথে কথাবার্তা হলো, আমি এয়ারপোর্টে যাই না, ও নিজেই এয়ারপোর্টে গেছে ফ্যামিলির সাথে, ও তখন দুবাইতে চলে গেছে। দুবাইতে চলে যাওয়ার পর ওর সাথে আমার কন্ট্রাক্ট হচ্ছে, কথা হচ্ছে, ও আমাকে ফোন করে, আমি ওকে ফোন করি, দুজনের মাঝে মোটামুটি কথোপকথন হচ্ছে, মনের লেনাদেনা হচ্ছে। এরকম করতে করতে ও যেদিন দুবাই গেল তার 2 দিন পরে হঠাৎ করে একদিন রাস্তার মধ্যে আমার সাথে রুবেল ভাইয়ের সাথে দেখা। এবং রুবেল ভাইয়ের সাথে দেখা হওয়ার পরে আমি বিব্রত হয়ে গেলাম। আমি তো জানি রুবেল ভাই তো মানে দুবাইতে গেছে রোমানার সাথে, রুবেল ভাই এখানে কী করতেছে? পরে আমি ভাবলাম আবার চলে আসলো কিনা, কারণ তিনি তো রাজনীতি করে, হয়তো আজকে গেছে কিছুক্ষণ পরে চলে আসছে, এরকমও তো হতে পারে। তাই আমি বললাম ভাই আপনি কি দুবাই গেছিলেন নাকি? বলে যে না, কি বলো নীরব, দুবাই যাবো কেন? না আমি তো দুবাইতে যাইনি, আমি তো দেশে। আমি বললাম না, আমি তো শুনলাম আপনাদের ফ্যামিলি সবাই নাকি দুবাইতে গেছে ঘোরার জন্য। বলে না, কে বললো তোমার এসব উল্টাপাল্টা কথা, আমরা কোথাও যাইনি, আমরা দেশেই আছি। তো তখন আমার কাছে মনে হলো, আমি একবার ভাবছিলাম যে রোমানের কথা রুবেল ভাইরে বলি, আবার মানে ভাবতেছি যে ভাই বলতে গেলে আবার হিতে বিপরীত হয়ে যায় কিনা, রুবেল ভাই আমাকে ডাউট করে ফেলে কিনা বা সন্দেহ করে ফেলে কিনা যে ওনার বোনের কথা হুট করে কেন বলতেছি, যে বা তার বোন দুবাই গেছে এটা আমি কীভাবে জানি। এই জন্য আমি ওনারে কিছু জিজ্ঞেস করলাম না, জিজ্ঞেস না করে ভাই রাতের বেলায় আমি ওকে ফোন দিলাম। ফোন দিয়ে আমি বলতেছি যে রোমানা তোমাদের এখানে কে কে আছে এখন, দুবাইতে কে কে আছে? ও বলতেছে আমি আছি, আব্বু আছে, আম্মু আছে, এবং হচ্ছে আমার হচ্ছে ভাইয়া আছে, রুবেল ভাইয়া আছে, এরকম করেই বলতেছে। আমি বললাম রুবেল ভাইয়ের সাথে তোমার লাস্ট কখন দেখা হয়েছে? ও বলতেছে যে একটু আগে, রুবেল ভাইয়ের সাথে একটু আগে দেখা হলো, রুবেল ভাই তো একটু আগে বাইরে গেছে খাবার আনার জন্য গেছে বাইরে। তখন ভাই আমার এতটাই কষ্ট হচ্ছে, আমি এই প্রথম কোনো একটা মেয়েকে ভালোবাসছিলাম, আমি এতটাই ভালোবাসছিলাম যে ওর প্রতি আমি সব কিছু উজাড় করে দিয়েছি। মানে ওকে আমি এতটাই ভালোবাসছি যে আমার গোটা পৃথিবী একদিকে ছিল, ও একদিকে ছিল। ওর সাথে আমি কখনোই খারাপই করি নাই, কখনো ওর শরীরে পর্যন্ত স্পর্শ করে নাই, হাতেও ভাবে ধরি নাই। একটা পবিত্র সম্পর্কের মাঝে ছিলাম। আমার একটা স্বপ্ন ছিল যে আমি ওরে বিয়ে করব এবং বিয়ে করে বাংলার বুকে আমি একটা সুখের সংসার করব ওর সাথে, ও আমার সাথে থাকবে, আমাদের দুজনের একটা টোনাটনির সংসার হবে, এরকম একটা স্বপ্নে আমি দেখেছিলাম। কিন্তু এই মেয়েটা এইভাবে আমাকে ঠকাবে বা এইভাবে আমার সাথে চিটিং করবে, আমাকে ধোকা দিবে, এইটা আমার কল্পনায়ও ছিল না। যে ও আমার সাথে চিটিং করবে বা আমাকে ধোকা দিবে। আমি তোরে যদি এখন বলি যে রুবেল ভাইয়ের সাথে আমার আজকে দেখা হয়েছে, রুবেল ভাই তো ঢাকায়, তুমি কেন বলতেছো রুবেল ভাই দুবাই, তাহলে তো মনে কষ্ট পাবে বা এটা আরও খারাপের দিকে চলে যাবে। যেহেতু আমার সাথে মিথ্যে বলতেছো, মিথ্যে বলুক,
এবং মিথ্যে বলক আমি এটাই মানে সিদ্ধান্ত যে মিথ্যে বলক এবং কতটুকু মিথ্যে বলতে পারে আমি সেটাও দেখব, যে ও কতটুকু মিথ্যে বলে আমাকে ভুলাইতে পারে ওইটাও আমি দেখব। এরপরে যেটা হলো, ও টানা 1 সপ্তাহ দুবাইতে ছিল, পুরো 1 উইকের মতো দুবাই ছিল, 1 সপ্তাহেরও বেশি সময়ই হবে দুবাই ছিল। দুবাই থেকে আসার পরে মানে দুবাই থেকে যেদিন আসছে আসার পর আমার সাথে মিট করবে, আমাকে বলে যে নীরব তোমার সাথে দেখা করবো, তুমি আসো এবং তোমার জন্য আমি দুবাই থেকে অনেক কিছু নিয়ে আসছি, ওইটা আমাকে বলে। তো আমি কিন্তু তখনও তারা কোনো কিছু বুঝতে দিই নাই, যে তুমি তো একাই দুবাই গেছো, তোমার আব্বা তো যায় নাই বা তোমার ভাই বোন কেউই যায় নাই, আমার সাথে মিথ্যা তুমি বলছো, আমি তোরে বলি নাই। রেস্টুরেন্টে দেখা করতে গেছি, দেখা করতে যাওয়ার পরে ভাইও দুবাই থেকে আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে, আমার জন্য আমার যে ফেভারিট জিনিসগুলো আছে, আমার পছন্দের খাবার, আমার পছন্দের ড্রেস, এইটা ওইটা মানে মেলা কিছু আমার জন্য নিয়ে আসছে, অনেক কিছু। মানে আমি তো সারপ্রাইজ, কি রে এত কিছু কেন, মানে আমার জন্য অ্যাটলিস্ট ও এত কিছু কেন নিয়ে আসবে। আমি তখন বললাম যে তুমি আমার জন্য এত কিছু কেন আনলা, তো আমার জন্য তো এত কিছু আনার প্রয়োজন ছিল না। মানে তখন কিন্তু আমার বুকটা ভেঙে গেছে যে ও যে আমার সাথে চিটিং করছে এটা আমি বুঝে গেছি, কিন্তু মনের মধ্যে ভীষণ রকমের কষ্ট হয়ে গেছে যে আমার সাথে এরকম বেমানিটাও কেন করলো, এই বেমানি তো আমার সাথেও না করলেও পারতো। এবং আমি তখন শিওর হয়ে যাই যে অন্য কোনো ছেলের সাথেও গেছে এবং অন্য কোনো ছেলের সাথেও রিলেশন আছে, যেহেতু ভাই ওর ভাই এত বড় রাজনীতিবিদ, রাজনীতি ফাজনীতি করে, নাহলে বিভিন্ন ছেলে গেছে ও চলে গেছে। তখন থেকে ভাই আমি ওর সাথে খুব বেশি একটা কথা বলতাম না। ও আমাকে ফোন দিত যে নীরব কী করো, দেখা করো, মানে ও যেটা বলতো আমি সেটাই করতাম। লাইকলি আমাকে বলতেছে যে দেখা করবো, মিট করব, আমি দৌড়ে যাইতাম, কোনো একটা জায়গায় দেখা করতাম, কথা বলতাম, কিন্তু ওই ভিতর থেকে তার জন্য আমার আগের ফিলিংসটা আসতো না, অনুভূতিটা আসতো না। আগের যে ড্রিম ছিল ওর সাথে এক ঘরে থাকা, একসাথে সংসার করা, বাকি জীবনটা ওর সাথে বেঁচে থাকা, এই যে স্বপ্নগুলো ছিল, এই স্বপ্নগুলো তখন মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল। ওর কথা আমার ঠিকমতো আর মনেই হয় না। ভিতরে তখন প্রচুর পরিমাণ কষ্ট ক্যারি করতেছি যে ও আমাকে এইভাবে আমার সাথে চিট করে গেল, আমাকে ধোকা দিয়ে গেল, আমার সাথে বেইমানি করলো। আমি সারাক্ষণে কান্নাকাটি করতাম, কিন্তু ওরে বুঝতে দিতাম না। ঘরের মধ্যে বসে বসে কাঁদতাম, ওরে বুঝতে দিতাম না। এইভাবে কিছুদিন কাটার পরে ভাই হঠাৎ অবাক কাণ্ড, একদিন আমারে বলতেছে যে নীরব আমরা একটা জায়গায় ঘুরতে যাব। আমি তখন বললাম যে ফাইন, ঘুরতে যাবো, ঠিক আছে। মানে আমার নিয়ে ঘুরতে বেরোইছে, কিন্তু ঘুরতে যখন আমার সাথে বেরোইছে ভাই, ও এত দামি একটা গাড়ি, মানে আমি অবাক হয়ে গেলাম। ও গাড়ি ড্রাইভ করতেছে, ও ড্রাইভ করে, ও কিন্তু আগ থেকেই গাড়ি ড্রাইভ করতে পারতো, আগেও গাড়ি ড্রাইভ করতো বা ও ড্রাইভিং জানে। আগে ওদের একটা গাড়ি ছিল, পরে ওরা বিক্রি করে দেয়, ওদের ফ্যামিলি থেকে গাড়িটা বিক্রি করে দেয়। বিক্রি করে দেওয়ার পরে এই গাড়িটা দেখে তো ভাই আমি অবাক হয়ে গেলাম। মার্সিডিজ বেঞ্চের একটা গাড়ি এবং এত কিউট কালো একটা গাড়ি, এবং দেখে মনে হচ্ছে সবে মাত্র মনে হয় শোরুম থেকে নামে আনছে। গাড়িতে বসে ও এত খুশি, মানে এত হ্যাপি, ও মানে প্রচণ্ড রকমের হ্যাপি। মানে আমার সাথে অনেক সুন্দর করে কথা বলতেছে, আমাকে চাইনিজে নিয়ে গেল, শপিং করাই দিল, খাওয়া দাওয়া করাইলো, এবং অনেক খাওয়া দাওয়া করানোর পরেও আমাকে বাসার সামনে এসে নামাই দিছে। তা আমি ওরা জিজ্ঞেস করি না কিন্তু গাড়িটা কার, একটাবারের জন্য আমি ওকে এই কথাটা জিজ্ঞেস করি না যে তুমি গাড়িটা কার বা কি আসো বিষয়। আমার বাসার সামনে নামাই দিছে, কারণ আমি ওর সাথে আর নিজ থেকে আর কথা বলতে চাই না। অনুভূতি তো মরেই গেছে, ভালোবাসা তো আর বেঁচে নেই। যাই হোক, পরে ও করলো কি, আমারে রাতের বেলায় কল দিছে, 11টা দিয়ে কল দিছে। কল দেওয়ার পরে বলতেছে নীরব সারাদিন তো ঘুরলাম, তোমার কেমন লাগলো, তুমি কীরকম এনজয় করলা। আমি বললাম হ্যাঁ ভালোই করছি, খারাপ তো লাগে না, ভালোই লাগছে। তো আমাকে বল আচ্ছা সারাটা দিন তোমার সাথে ঘুরলাম গাড়িটা নিয়ে, তুমি একটাবার জিজ্ঞেস করলো না যে গাড়িটা কার, এটা আমাকে একটাবার জিজ্ঞেস করলো না, কেন করলো না। আমি বললাম দেখো আসলে রোমানা, তুমি গাড়ি চালাইছো, আমি পাশে বসেছিলাম, গাড়ি কার এটা তো আমার জানার দরকার নেই। গাড়ি যতক্ষণ আমি গাড়ির বিরুদ্ধে বসেছিলাম তখন তো তোমারই গাড়ি মনে হয়েছিল। আমাকে বলে ঠিক আমার না, এটা আমাদের ফ্যামিলির গাড়ি। আমি বললাম তোমার ফ্যামিলির গাড়ি? বলে হ্যাঁ, আমার আব্বু গাড়িটা কিনছে। তো ওর আব্বু কী করে ভাই, ওরা যে বাসাটায় থাকে এটা কিন্তু ওদের ভাড়া বাসা, নিজেদের বাসা না, ভাড়া বাসা। ওর আব্বা একটা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিল, প্রাইমারি স্কুলের শিক্ষক থাকার পরে রিটায়ার্ড হয়েছে, এবং রিটায়ার্ড হওয়ার পরে সম্পূর্ণ ওদের পরিবারটা রুবেল ভাই চালায়। রুবেল ভাই রাজনীতি করে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা আনে বা চলে, রুবেল ভাই পরিবার চালায়। তো ওর বাবা গাড়ি কিনবে, মানে এই গাড়ি ওর বাবা কিনবে, এটা জীবনেও বিশ্বাস করার মতো কথা না। ও যদি রুবেল ভাইয়ের কথাও বলতো তাও হয়তো আমি কিছুটা বিশ্বাস করতাম যে না, হয়তো রুবেল ভাই কোনো দিক থেকে মোটা অঙ্কের কোনো টাকা মাইরে দিছে, হয়তো গাড়িটা কিনতে পারছে। ও রুবেল ভাইয়ের কথাও বলে না। আমি তখন বললাম যে তুমি যে গাড়িটা কিনলা, মানে তোমার আব্বা গাড়িটা কিনলো? বলে হ্যাঁ, আমার আব্বাই গাড়িটা কিনছে, আমার আব্বাই গাড়িটা আমাকে কিনে দিছে, মানে আমাদের ফ্যামিলির জন্য কিনছে, আমাকে এটা বলে। তা আমি এটা মোটেও বিশ্বাস করি না যে ওর বাবা ওর গাড়ি কিনে দিচ্ছে। এবং কিছুদিন পর ওর হাতে আইফোন, এরপরে ধরেন আপনার ব্র্যান্ডের ওয়াচ, এটা ওইটা, এবং গোল্ড, মানে বিশাল একটা অবস্থা। মানে ওরা দেখলে বুঝেই যায় না যে ও ভীষণ রকমের রিচ, মানে অনেক বড়লোক হয়ে গেছে। তো কোথাও না কোথাও টাকার খনি পাইছে, নাহলে এত কম সময়ের ভিতরে এত টাকা পয়সা। আমি আর কোনো কিছু ধরে বলি না। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার বলে, আচ্ছা নীরব, তুমি তো আগে আমাকে বিয়ের কথা বলতা, আমাকে বলতা যে চল আমরা বিয়ে করে ফেলে, বিয়ে না করলে রিলেশন ঠিক থাকে না, বিয়ে করে ফেলা উচিত। বাট ইদানিং তুমি আমাকে বিয়ের কথা বলো না, বিয়ের কথা বলো না কেন? আমি বললাম যে না আসলে
করবো তো, এখন তো মাত্র পড়াশোনা করতেছি, পড়াশোনা তো এখনও শেষ হয় না, যদি পড়াশোনা শেষ হয় তাহলেই বিয়ে করব। আপাতত পড়াশোনা করতেছি না, মানে পড়াশোনা শেষ করি। তো এরকম করতে করতে কিছুদিন পরে হঠাৎ করে আমার বলতেছি ইউএসএ যাবে, আমেরিকাতে যাবে। তো ওই দিন আর আমার লুকাইতেছে না, আমার বলে আমি আমেরিকাতে যাবো যে কোনো একটা পারপাসে, ফ্যামিলির সাথে যাবো এটা কিন্তু আমাকে বলে না, বলে যে কোনো একটা পারপাসে যাবো আমেরিকাতে এবং সেখান থেকে এসে আমি তোমাকে বিয়ে করব, আমাকে এটা বলতেছে। তো আমি কি ওরা কিছুই বলি না, ও যে আমাকে বলে আমাকে বিয়ে করবে এটা সেটা, আমি কোনো হানা কোনো কিছুই বলি না। আমি বলে আমেরিকাতে যাবো, ওখান থেকে এসে আমি তোমাকে বিয়ে করবো। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমেরিকাতে যাবে, ওখান থেকে এসে আমাকে বিয়ে করবো। আমি আমেরিকাতে যাই, আমিও কি এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আসি। তো আমি ওরা একটা বারের জন্য ওটা জিজ্ঞেস করি না যে তুমি তো আমেরিকাতে যাবা, কার সাথে যাবা বা কোথায় থাকবা, কেন যাচ্ছ, এগুলো কোনো প্রশ্ন করি না। আমিও প্রশ্ন করি না, ওর নিজ থেকে আমাকে বলেও না, শুধু বলে আমেরিকাতে যাবে। এয়ারপোর্টে ওকে নামাই দিয়ে আসছি, আসার পরে আমেরিকাতে গেছে, গিয়ে আমাকে ফোন দিয়েছে, আমার সাথে কথাবার্তা বলছে। 15 দিন ছিল ওখানে, এবং 15 দিন থেকে আসার পরে মানে ও কিন্তু যাওয়ার আগে বলছিল আমেরিকাতে যাবে, ওখানে গিয়ে আমাকে বিয়ে, মানে ওখান থেকে এসে আমাকে বিয়ে করবে। আমাকে বলে তোমার গ্র্যাজুয়েশন করার দরকার নেই, গ্র্যাজুয়েশন হইতে অনেক সময় লাগবে, আমরা বিয়ে করে ফেলবো এবং বিয়ের পরে তুমি পড়াশোনা করবা, কোনো সমস্যা নেই, এই কথাও আমাকে বলে। কিন্তু বাস্তবতায় দেখি ও আমেরিকা থেকে ফিরে আসার পরে মানে আমাকে ইগনোর করতে শুরু করছে। মানে ইগনোর বলতে মানে নিজ থেকে তো আমাকে ফোন দেয়ই না, আগে তো প্রতিদিন অন্তত ফোন দিত, 2-3 বার করে ফোন দিত, খোঁজখবর নিত। আমেরিকা থেকে আসার পরে ও আমাকে আর ফোনই করে না। আমি যদি ওকে ফোন করি, বলেন 2-3 দিন পর একটাবার ফোন করছে, আমার ফোন ধরে না। 2-3 দিন পর একটাবার ফোন করছে, আমার ফোন ধরে না, মানে আমাকে ইগনোর করতে থাকে, প্রচণ্ড রকমের ইগনোর করে। তো এই মেয়েটা খারাপ হোক বা যাই হোক, আমি তো ভালোবাসতো, তো আমার এক সময়ের ভালোবাসার মানুষ ছিল। এই যে আমাকে ইগনোর করতেছে, আমার ফোন পিক করেন, আমার সাথে কথা বলেন, আমার ভিতরে কষ্ট কিন্তু আরও বাড়তেছে। এবং কষ্টের মাত্রা নিতে না পেরে একদিন আমি ওরে বললাম যে রোমানা, আমাদের রিলেশনটা নিয়ে তুমি ভবিষ্যতে কী ভাবতেছো? আমাকে বলে কী ভাববো বলো? আমি বললাম না, ভবিষ্যতে তুমি কী চিন্তা করতেছো, যে আমরা একসাথে থাকতে পারবো কি না, বা তুমি আমাকে বিয়ে করবা কিনা, বা আমাদের বিয়ে হবে কিনা। ও বলে তুমি গ্র্যাজুয়েশন শেষ করো, এরপরে বিয়ে করবো, তুমি না বললা যে তোমার পড়াশোনা শেষ হবে এরপরে বিয়ে করবা। আমি বললাম আরে তুমি না ইউএসএ যাওয়ার আগে আমাকে বলছিলা যে তুমি ইউএস থেকে ফিরে এসে আমাকে বিয়ে করবা, পড়াশোনা আমি পরে করবো, গ্র্যাজুয়েশন পরে করবো, গ্র্যাজুয়েশনের আশায় বসে থাকলে রিলেশনে প্রবলেম দেখা দিবে। বাট এখন যে তুমি আমাকে বলতেছো, ও বলে না, আমি এখন চিন্তা করলাম যে তুমি পড়াশোনা শেষ করো এবং পড়াশোনা শেষ করলে পরে আমি এরপরে বিয়ে করব। আপাতত বিয়ের নামটা আমি ভুলে যেতে চাই, বিয়েটা মাথায় আনতে চাই না। তা আমি তো বুঝতে পারছি যে ও কারো না কারোর সাথে রিলেশনে আছে, কোনো না কোনো ব্যক্তির সাথে রিলেশনে আছে, এবং আছে বলেও আমার সাথে এগুলো করতেছে। তারপরেও ভাই আমি মানে সত্যটা মানে আসল ঘটনা জানলে আপনার মাথায় মানে হাত পড়ে যাবে যে একটা মানুষ, আমি দুনিয়াতে অনেক চিটিংয়ের গল্প শুনেছি, বাট একটা মানুষ যে এইরকম চিটিং হতে পারবে আমি স্বপ্নেও চিন্তা করিনি। যাই হোক, ও আমাকে এটা বুঝ দেওয়ার পরে আপনি বিশ্বাস করবেন 15 দিনেও আমার সাথে ওর একদিন কথা হয় না, 15 দিনেও আমাকে একবার ফোন করে না। আমি ওকে ফোন দিতে থাকি, ফোন করতেই থাকি, আমাকে একটাবারও ফোন করে না। 15 দিন 20 দিন কেটে যায়, আমাদের সাথে কারোর সাথে কারো 1 মিনিটের কথা হয় না। আমি কল দিলে ও কেটে দেয়, বা ও কল আমাকে দেয়ই না। এরকম করে বহুদিন পর একদিন ওর সাথে আমার দেখা হয়েছে একটা মার্কেটে। তো দেখা হওয়ার পর ও মনে আমাকে চিনিই না, মানে এমন একটা ভাবসাব নিয়ে হাঁটতেছে চলতেছে, আমাকে চিনতেই পারে না। ও কিন্তু দেখতে শুনতে খুব সুন্দরী ছিল, অনেক সুন্দরী ছিল। এবং আমি যে ওর কাছ থেকে কষ্টগুলো পাচ্ছি, কষ্টগুলো পেতে পেতে কিন্তু আমি শক্ত হয়ে যাচ্ছি, এবং নিজেকে কিন্তু আমি অন্যরকম এক মানুষ হিসেবে তৈরি করতেছি। মানে অন্যরকম এক মানুষ বলতে আমি ওর উপরে প্রতিশোধ নেওয়ার জন্য ট্রাই করতেছি, যে ও রুবেল ভাইয়ের বোন হয়েছে তো কী হয়েছে, ও রুবেল ভাইয়ের বোন হয়েছে তো কী হয়েছে, ও রুবেল ভাইয়ের বোন হোক, তাতে আমার কি আসা যায়, কিন্তু আমি ওর উপর একটা প্রতিশোধ দিব, বা ও আমার সাথে এইভাবে চিটিং করছে আমি ওর ছাড়বো না। মানে চেকা খেলে যে ছেলেদের মনে একটা অন্যরকম সাহস জন্মায় বা প্রতিশোধ নেওয়ার একটা প্রলোভন ভিতরে জাগে, এইটা আমি তখন বুঝতে পারি। এরকম করেই পরে রেস্টুরেন্টে দেখা হয়, মানে ওই সুপার মার্কেটে দেখা হওয়ার পর আমাকে চিনতে পারেন। আমি তখন বললাম যে তোমার সাথে আমার কিছু কথা আছে। ও তখন বলে কী কথা বলো? আমি বললাম যে মানে তুমি আমাকে আমার কল রিসিভ করো না, আমি ফোন দিলে ফোন ধরো না, আমাকে নিজ থেকে ফোনও করো না, 15 দিন 20 দিন 1 মাস আমাদের 1 মিনিট কথা হয় না, এটা কেমন রিলেশন, মানে এটা কেমন সম্পর্ক? ও তখন আমাকে বলো আমি যখন তোমাকে বিয়ের কথা বলছি তখন তো তুমি আমাকে বিয়ে করো নাই, বাট এখন কেন তুমি এরকম করতেছো? পড়াশোনা করো, পড়াশোনা শেষ হোক, এরপরে দেখা যাক। এরকম বকাঝকা দিয়েও তখন চলে যায়। আমার ভাই তখন রাতের বেলা এত কষ্ট, আমি এই জীবনে প্রথম আমি রাতের বেলা অ্যালকোহল নেই, মানে ড্রিঙ্কস করি, হার্ড ড্রিঙ্কস নেই, এবং ড্রিঙ্কস করে রাতের বেলায় সারা রাত ওরে ফোন দিতাম। আগেও যেরকম আমাকে ফোন দিতাম আমি সেম একইভাবে ওরে ফোন করতে 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 রাত্র প্রায় 3টার দিকে ও ফোন পিক করছে। ফোন পিক করে আমাকে খুবভাবে গালাগালি করতেছে যে তোরে আমি এটা করবো সেটা করবো, তুই আমারে চিনিস, আমারে ফোন দেস কেন, আমারে ওর ফোন করবি না। আমি বললাম রোমানি এগুলো তুমি কী বলতেছো? আমাদের এত বছরের রিলেশন, এত প্রেম, এত ভালোবাসা, আর এখন তুমি আমাকে এগুলো বলতেছো? আমাকে বলতেছে দেখো আমাদের এই প্রেম ভালোবাসা কখনোই হবে না, আমার বিয়ে হয়ে গেছে। মানে ডিরেক্টলি। আমি বললাম মানে তোমার বিয়ে হয়ে গেছে? ও বলে হ্যাঁ।
এটা তোমার আগেই বোঝা দরকার ছিল, বাট তুমি বুঝতে পারো না, তুমি বোকা। আমাকে মুখ ফুটে বলতে হয়েছে, আমি ভাবছিলাম যে মুখ ফুটে বলা লাগবে না, তুমি কি ইগনোর করলে তুমি সরে যাবা, কিন্তু আমি তো তোমাকে ইগনোর করি, তুমি তো সরতেছো না। যার জন্য আজকে তোমাকে আমার ক্লিয়ার করে বলতে বাধ্য হচ্ছে যে আই এম ম্যারিড, আমি অলরেডি বিয়ে করে ফেলছি, আমার হাজব্যান্ড আছে। সো তুমি আর আমার সাথে কথা বলা ট্রাই করো না, তুমি আমাকে আর ফোন টোন দিও না। আমি তখন বললাম, রোমানা এটা হতে পারে না, মানে এটা আমি মানতে পারি না, তুমি এইভাবে আমার সাথে চিটিং করতে পারো না, বা এভাবে আমাকে ধোকা দিতে পারো না। তো এরকম করেও তখন আমার কাছ থেকে মানে টোটালি আমার সাথে রিলেশনটা ব্রেকআপ করে ফেলে। ব্রেকআপ করে ফেলার পরে ওর একটা ফ্রেন্ড আছে, নাম হচ্ছে সিনথিয়া। তো ওই সিনথিয়া মেয়েটা আমার সাথে অনেক ভালো, আমার সাথে অনেক ভালো করে কথাবার্তা বলে, এবং ওই মেয়েটা খুবই ভালো একটা ফ্যামিলির মেয়ে, কিন্তু ওর ভালো ফ্রেন্ড হচ্ছে রোমানা। রোমানা খারাপ, কিন্তু সিনথিয়া অনেক ভালো, এরপর রোমানার সাথে ভালো ফ্রেন্ড। তো আমি আস্তে আস্তে সিনথিয়ার সাথে কন্ট্রাক্ট করার জন্য চেষ্টা করি, যে সিনথিয়ার সাথে কথা বলে আমি রোমানার মূল বিষয়টা বুঝতে পারবো যে আসলে কী হচ্ছে বা কেন রোমানা এরকম করতেছে। পরে সিনথিয়ার সাথে কথাবার্তা বলি, সিনথিয়ার সাথে কথাবার্তা বলে সিনথিয়া আমাকে বলে যে রোমানা তো একটা সুগার ডেডি পাইছে, আমাকে বলে। আমি বললাম সুগার ডেডি পাইছে, এটা তুমি কী বলো, কী সুগার ডেডি পাইছে? বলে শুধু সুগার ডেডি পায় নাই, ওই সুগার ডেডিকে বিয়েও করে ফেলছে। এবং আমি বললাম যে মানে বুঝলাম না, ওই সুগার ডেডি কে? বলে যে সুগার ডেডি মানে ঢাকা শহরে নাম করা একজন বিজনেসম্যান। আমি বললাম নাম করা বিজনেসম্যান, নাম কি? আমার বলে আমি শুনছিলাম নাম নাকি নাদের আলী। আমি বললাম প্লিজ আবার একটু বলো তো, আমি শুনি নাই। বলে নাদের আলী খান বলে একজন লোক আছে, বিভিন্ন জায়গায় তার ব্যবসা বাণিজ্য আছে, এবং তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, দেশে বিদেশে ব্যবসা বাণিজ্য আছে। ওইরকম একটা লোককেও বিয়ে করছে। প্রথমে তার সুগার ড্যাডি হিসেবেই পরিচিতি পায়, লোকটার সাথে বিভিন্ন দেশে ঘুরে, এবং এরপরে লোকটাকে বিয়ে করে। এখন তারা অলরেডি ম্যারিড। আমি মানে তখনও বিশ্বাস করতে পারিনি। আমি তখন বললাম যে নাদের আলীর কোনো ছবি তোমাদের কাছে আছে? ও আমাকে তখন বলে নাদের আলী দেখতে এরকম এরকম, মানে যে বর্ণনা দেয় যেটা আমার বাবা। আমি তখন শিওর হয়ে যাই। পরে আমি কিন্তু আবার মানে মানে ফেসবুক খুব বেশি একটা চালাইতাম না, মানে ফেসবুক আমি ইউজ করতাম না টোটালি, আমি একটু অন্যরকম মানে নিরামিষ টাইপের মানুষ ছিলাম। এবার ও করলো কি, মানে ডিরেক্টলি ফেসবুকে গিয়ে, মানে রোমানার ফেসবুকে গিয়ে সিনথিয়া তখন আমাকে রোমানার সাথে আমার আব্বার একটা ছবি আমাকে দেখাইলো। মানে ছবিটা দেখার পরে মানে আমার চোখ থেকে পানি বেরিয়ে গেছে যে আরে আমি আমার বাবার নাম্বারটা ওকে দিয়েছিলাম, ও বলছিল আমার মার সাথে আমার বাবাকে অ্যাড করাই দিবে, যেভাবে হোক আমার মা যেহেতু সারা জীবন আমার আব্বুর জন্য কষ্ট করতেছে, আমার আব্বুকে বুঝাবে শোনাবে, আব্বুকে বুঝিয়ে শুনিয়ে আব্বুর সাথেও আমার মায়ের একটা রিলেশন করাই দিবে, এবং পুনরায় আমার আব্বা আমার মাকে মেনে নেবে, এরকম স্বপ্ন আমাকে দেখাইছে। কিন্তু আদৌ তো দেখতেছি ও আমার সাথে চিট করে গেল, ও আমাকে ধোকা দিল। আসলে ও আমার আব্বার সাথে রিলেশনে জড়াই গেছে, এবং ও যে আমার আব্বাকে বিয়ে করছে এটা আমি মানতেই পারি না। আমার আব্বা বয়স্ক একটা মানুষ, এরকম একটা মানুষকেও বিয়ে করছে, মানে এটা আমার বিশ্বাসই হয় না। তো আমি তখন মানে এটা দেখার পর আমি বললাম যে সিনথিয়া একটা রিকোয়েস্ট করব, রাখবা? আমার বলে হ্যাঁ বলেন, কি রিকোয়েস্ট? আমি রাখবো, সমস্যা নাই। আমি বললাম তুমি যে আমাকে রোমানার বয়ফ্রেন্ডকে দেখাইছো বা রোমানের হাজব্যান্ডকে দেখাইছো বা রোমানার বিষয়ে আমাকে সব কিছু বলে দিয়েছো, এটা কিন্তু রোমানাকে বললো না। আমাকে বলে না না না, আমি একজনের কথা আরেকজনের কাছে বলি না, কখনোই বলি না। প্রত্যেকটা মানুষের কিছু পার্সোনাল মানে বিষয় থাকে, এটা আমি অন্যের কাছে কেন শেয়ার করব? এটা আপনার বিষয়, আমি কখনোই রোমানাকে বলবো না। আর রোমানারও যেটা আমি বলেছি আমার কাছে মনে হয় সেটাও আমার বলাটা ঠিক হয় নাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি রোমানাকে বইলো না। তখন থেকে ভাই আমি মানে আপনাকে কি বলবো, এমন কোনো রাত নেই আমি নেশা করি না। মানে পড়াশোনা আমার তখন পুরোই শেষ, মানে পড়াশোনা পুরোই বাদ, ফুললি নেশা করতেছি, এলাকার খারাপ ছেলেদের সাথে মিশতেছি। যে রোমানা আমাকে এইভাবে চিট করলো, আমাকে এইভাবে ধোকা দিল, আমার বাবার সাথে ও রিলেশন করে গেল, এবং আমার বাবাকে বিয়েও করে ফেললো, মানে আমি এটার মানতে পারতেছিলাম না। সারাটা ক্ষণই কান্নাকাটি করি, খাই না দাই না ঘুমাই না, এবং চেহারা পুরো খারাপ হয়ে গেছে। আমার মা আমাকে তখন বারবার বলে যে কিরে বাবা তোর এরকম মন খারাপ হয়ে গেল কেন, তুই এরকম কেন হয়ে গেল? আমি মারে খুব গালাগালি করতাম ওই সময়, যে তুমি এরকম একটা মানে একটা খারাপ লোকের সন্তান, আমার কেন তুমি দুনিয়াতে আনলা? আমার বাবা তো একটা লুচ্চা, আমার বাবা একটা খারাপ মানুষ, আমার বাবা একটা ক্যারেক্টার লুজ, এরকম করে আমার মাকে আমি বলি। মানে আগে আমি কখনোই এগুলো আমার বাবাকে বলতাম না, এখন আমি এই কথাগুলো মাকে বলি, মা অবাক হয়ে আমার দিকে তাকায় থাকে যে আমি এগুলো কেন বলি, আমি কেন প্রতিনিয়ত আমার বাবাকে গালাগালি করি, বাবাকে খারাপ বলি, এবং আমি বলছি আমার বাবার মতো খারাপ কোনো মানুষ দুনিয়াতে হতেই পারে না, আমার আব্বা পৃথিবীতে নাম্বার 1 খারাপ মানুষ, এরকম কথাগুলো আমি বলতে থাকি। আমার মা আমাকে বারবার বলেছি নীরব এগুলো কেন বলো, কী কারণে বলো, বাবাকে নিয়ে এরকম খারাপ কথা বলতে হয় না, বাবাকে নিয়ে এরকম বাজে কথা বলতে হয় না, কেন তুমি তোমার বাবাকে নিয়ে এরকম কথা বলতেছো, এগুলো কেন বলো? আমি বললাম আমার বাবা খারাপ এই জন্য বলি, আমি খারাপ বাবার সন্তান, খারাপ বাবার উরু থেকে আমার জন্ম হয়েছে, আমি খারাপ বাবার সন্তান, এই জন্য আমি আমার বাবাকে খারাপ বলি। মানে তখন ভাই প্রতিশোধের আগুন ভিতরে ধাউ ধাউ করে জ্বলতেছে, যে যেভাবেই হোক আমি ওর একটা বড় ধরনের ক্ষতি করে ফেলবো। এবং এই রোমানার সাথে
আমার বাবার সম্পর্কের বিষয়টা মানে নাদার আলীর সম্পর্কের বিষয়টা রোমানার পরিবারও জানতো, ওর পরিবারও জানতো, কিন্তু অবাক করা বিষয় ওর পরিবারও কোনো কিছু বলে না। মানে ওর পরিবারও এই বিষয়গুলো নিয়ে কোনো কিছু বলতো না, যে কিরে ওনাদের মেয়ে বা ওনাদের বোন এরকম একটা বয়স্ক লোকের সাথে ঘুরতেছে, ফিরতেছে, খাইতেছে, মজা মাস্তি করতেছে, বাট ওদের পরিবার থেকেও না এই নিয়ে কোনো রেসপন্স নাই। ওদের পরিবারও কোনো কিছু বলে না, মনে হয় যেন মেয়েকে ছেড়ে দিছে, মেয়ে মেয়ের মতো করে চলতেছে। আর আমার সাথেও সব কন্ট্রাক্ট বন্ধ, আমার ফোন নাম্বার মানে ডিলিট করে দিয়েছে, মানে সব জায়গা থেকে আমাকে ব্লক করে দিয়েছে, প্রতিটা জায়গা থেকে ব্লক করে দিয়েছে। ব্লক করে দেওয়ার পরে একদিন মানে আমি তখন সিনথিয়ার সাথে সবসময় কথা বলতাম, সিনথিয়াকে ফোন দিতাম যে সিনথিয়া, রোমানার খোঁজ খবর নিতাম, রোমানা এখন কোথায় আছে। এক সময় আমেরিকা, আবার কানাডা, আবার সুইডেন, সুইজারল্যান্ড, ইউরোপের বিভিন্ন দেশে আমার বাবাকে নিয়ে ঘুরতে আসে। আর আমার বাবার যে আগের বউ আছে উনি কি এগুলো দেখে না? মানে আমার সৎমায়ের নাম ছিল শাহেদা, মানে আমার ওই শাহেদা সৎমাকে এগুলো দেখে না? উনি কেন ওনার হাজব্যান্ডকে কোনো কিছু বলে না? বা আমি না এই জিনিসগুলো বুঝতে পারতাম না, যে উনি আমার মাকে এইভাবে কাহিনী করে আমার মাকে সরাই দিছে, আর ওনার জামাই দিয়ে এখন এইভাবে আরেক ইয়াং মেয়ে নিয়ে ঘুরতেছে, তাহলে এখন কোনো কিছু বলে না কেন? উনি কি এখন চোখে দেখতে পায় না? উনি কি এখন দেখে না? এই জিনিসটা বারবার আমার মনে আসতো। যাই হোক, এরপর আমি তখন এরকম করে অপেক্ষা করতে করতে সিনথিয়ারে বললাম, সিনথিয়া তুমি তো আমার খুব ভালো একটা ফ্রেন্ড, মানে আমার অনেক ভালো একটা ফ্রেন্ড, তোমার সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক, তো আমি তোমার কাছে একটা সাহায্য চাই, যদি পারো আমাকে একটা সাহায্য করো। আমাকে বলে কী সাহায্য? সিনথিয়ার বাসায় মাঝে মাঝে রোমানা এসে অ্যালকোহল নিত, মানে ড্রিঙ্কস করতো সিনথিয়ার বাসায়। তাই আমি বললাম যে সিনথিয়া তোমার বাসায় রোমানা কখন আসে ড্রিঙ্কস করার জন্য আমাকে একটু বলবা, আমি একটু রোমানার সাথে কথা বলবো, আমি একটু রোমানার সাথে দেখা করবো, আমি একটু রোমানার সাথে কথা বলবো। তো ও আমারে বলতেছে যে রোমানা তো আমার বাসায় মাঝে মাঝে আসে, আমি বাসায় থাকলেও আসে না থাকলেও আসে, আমার রুমের মধ্যে ড্রিঙ্কস করে এবং ইয়ে করে। আমার আব্বা আম্মা আমার সাথে খুব ক্ষিপ্ত এটা নিয়ে, রোমানা আমার বাসায় কেন আসে, কেন আমার বাসায় ওফেন মাদক নেয়। আমার আব্বা আম্মু তো রাগ করে, কিন্তু আমি কী করবো? ওটা আমি বললেও তো আমার কথা শোনে না। আমি যদি ওকে মানা করি ও উল্টা আমাকে বকাবাদ্য করে, আমাকে গালাগালি করে, আমার কথাও মানে না। আমি বললাম আচ্ছা যাই হোক, আমি তোমাকে এখন একটা রিকোয়েস্ট করবো যে রোমানা কবে তোমার বাসায় আসে আমাকে একটু জানাইও। এরকম করে একদিন আমাকে জানাইছে যে রোমানা আজকে আমার বাসায় আসবে রাত 8টার পরে। তো আমি বললাম 8টার পরে নেশা কখন করবে? বলে 9টা-10টার দিকে ওইগুলা খাবে। আমি বললাম ও খায় যখন পুরো মাতাল হয়ে যাবে তখন তুমি আমারে কল দিও। ও বলে কেন? আমি বললাম প্লিজ তখন কল দিও। ও বলে আচ্ছা ঠিক আছে। পরে রাত্রে 11:30 কি 12টার দিকেও তখন আমাকে কল দিছে সিনথিয়া। কল দিয়ে বলতেছে যে নীরব ভাইয়া ও এখন পুরো মাতাল অবস্থায় আছে, আপনি আসতে পারেন। তো এটা শোনার পর আমি তখন এই রোমানার মানে সিনথিয়ার বাসায় যাই। সিনথিয়ার বাসায় যাওয়ার পর আমি ওরে দেখতে পাই যে পুরা মানে টাল হয়ে আছে, মাদক কিনে একদম পুরো টাল হয়ে আছে, এবং ওর অবস্থা তখন খুব খারাপ। এবং আমি যাওয়ার পরে আমি জানি না ও কেন এরকম হয়েছে, মানে বমি করতে শুরু করে এবং খুব খারাপ একটা অবস্থার মধ্যে চলে গেছে, খুব খারাপ একটা পরিস্থিতির মধ্যে চলে গেছে। তো এই অবস্থার ভিতরে এই জায়গাটার মধ্যেই তখন ও আমারে বলতেছে যে ও তখন আচ্ছা হ্যাঁ এইটুকুর ভিতরেই কিন্তু আবার রোমানা ঢুলে পড়ে যায়, মানে জ্ঞান হারিয়ে ফেলে। পরে সিনথিয়া মানে কান্নাকাটি করতেছে যে ভাইয়া ও তো আবার জ্ঞান হারাই ফেলছে, অজ্ঞান হয়ে গেছে, আল্লাহ জানে কি হয় না। হ্যাঁ আমি তো বলতে পারি না, যদি একটা খারাপ কিছু হয়ে যায় নাকি আপনি কেউ ডাক্তারের কাছে নিয়ে যাবেন নাকি ডাক্তারকে আনবো। আমি বললাম তোমার বাসায় এখন ডাক্তার আনলে কি বলবে বলো? তোমার আব্বার একটা মান সম্মান আছে, এটা বাইরের লোকরা জেনে যাবে না? আর ওরে তুমি তোমার বাসায় জায়গা দাও কেন? এটা তুমি ভুল করছো, ও যদি এখন মরে যায় তাহলে এর দায় কে নেবে? আমার বলে ভাই তাহলে আপনার একটু ডাক্তারের কাছে নিয়ে যান। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই কথা বলে আমি যে কেন ওর বাসায় গেছি, আমি কিন্তু কোনো প্ল্যানিং নিয়ে যাই নাই যে কোনো প্ল্যান আছে, কোনো প্রোগ্রাম আছে, ওরকম কিন্তু কোনো প্রোগ্রাম নিয়ে যাই নাই। আমি কিন্তু এমনিই গেছিলাম। এবং যাওয়ার পরে আমি তখন ওইখান থেকে বেরোয়ার পর একটা সিএনজির মধ্যে উঠানোর পরে সিএনজিটার মধ্যে উঠানোর পরে রাস্তার মধ্যে কি জানি একটা অনেক রাতে কি জানি একটা অ্যাক্সিডেন্ট না কি জানি একটা ঘটনা ঘটছে। রাস্তায় প্রচুর ট্রাফিক, অনেক জ্যাম রাতের বেলায়। হঠাৎ আমার মাথায় আসছে যে ওই বিল্ডিং যেখানে জ্যাম লাগছে ওইটার পাশেই হচ্ছে আমার একটা ফ্রেন্ডের হোস্টেল আছে। আমার ফ্রেন্ড হচ্ছে দেশে আছে। ওই রুমের ভিতরে আমরা মাঝে মাঝে এসে ড্রিঙ্কস করতাম বা ওইটা খাইতাম। এই রুমটা এখানে। আমার হঠাৎ করে মনে হলো যে আমি রোমানার সাথে একটা খারাপ কাজ করবো, রোমানা আমি ওই রুমে নিয়ে যাবো। তখন সিএনজি মামারে বললাম যে মামা সিএনজিটা ঘুরান, আমার ওই বিল্ডিংয়ের সামনে নিয়ে যান। ওই বিল্ডিংয়ের সামনে নিয়ে গেল। ও কিন্তু অজ্ঞান অবস্থায় আমি ওরে কাঁধে নিয়ে ওই বিল্ডিংয়ের দোতলায় উঠি এবং ওই রুমের চাবি আমার কাছে ছিল। চাবি দিয়ে রুমের ভিতরে ঢুকার পরে ওর সাথে যে আমি ওই কাজটা করবো এই ফিলটা কিন্তু আমার আসতেছে না, যেটা আমি করবো। এরপর আমি ওকে মোবাইলে কিছু ভিডিও ধারণ করি, যেগুলো আসলে আর কি বলবো, ওই টাইপের কিছু ভিডিও রেকর্ড করি। এবং ভিডিওগুলো রেকর্ড করার পরে ওইখান থেকে তখন প্রায় আপনার 2:30 কি রাত্রি 3টার দিকে ওর জ্ঞান আসছে। ও কিছুটা স্থিরতিজ হয়েছে। এবং ওই যে বিল্ডিংটা ছিল, যে রুমটা ছিল, এটা খুব নীরব একটা জায়গায় ছিল। ওখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে চারপাশে,
মিনিংটা নীরব একটা জায়গার ভিতরে, পরে এর জ্ঞান আসছে, জ্ঞান আসার পরে আবার একটু পরে মানে প্রচুর পরিমাণের অ্যালকোহল নিচ্ছে, আবার অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পরে দিনের বেলায় আপনার প্রায় 9টা 9:30 দিকে তখন প্রপারলি ক্লিয়ার হয়ে তখন উঠছে। ওঠার পরে আমার দিকে তো অবাক, তুমি এখানে? আমারে বলে আমি এখানে কেন? আমি তখন কিন্তু প্ল্যানিং করে ফেলছি, প্ল্যানিং করছি আমি ওরা আটকাবো, আমি ওরা রুমের ভিতরে আটকায়া রাখবো এবং রুমের ভিতরে আটকায়া আমি কিছু একটা করবো ওকে তারা, মানে এই প্ল্যানিংটা আমি তখন করে রাখি। পরে ও আমারে বলতেছে যে আমি এখানে কেন, মানে আমি এই জায়গাটার মধ্যে কেন, আমি দেখি আমি বেরোবো। আমি বললাম না তুমি বেরোবা না, এখানে বসো। ও আমার বলে বসো মানে এটা কী বলতেছো? আমি বললাম এখানে বসো, যদি না বসো সমস্যা হয়ে যাবে। আমার বলে মানে নীরব তুই কি আমাকে ব্ল্যাকমেল করতেছিস? এইভাবে বলে তুই কি আমাকে ব্ল্যাকমেল করছিস? আমি বললাম ব্ল্যাকমেল না কি ওইটা আমি জানি না, আমি কিছু জিনিস ওই সময় আমার সাথে রাখি, কিছু অস্ত্রপাতি, এগুলো আমার দেখাই যে আমি তোরে মার্ডার করে ফেলবো, এখান থেকে বেরোবার চেষ্টা করলে এখানে থাক। পরে আমার বলতেছে রোবেল তুইটা আমার সাথে মানে তুই কী করতেছিস নীরব এটা আমার সাথে? তুই জানিস না আমি কার বোন? আমি রোবেলের বোন, আমি রোবেলের বোন। জানিস না আমার পাওয়ার সম্বন্ধে, আমার ক্ষমতা সম্বন্ধে? তুই তো বাঁচতে পারবি না, তুই তো মরে যাবি। আমি বললাম মরে তো আমি সেদিনে গেছি যেদিন আমার বাবার সাথে আমি তোর ছবি দেখছি, মরে তো আমি সেদিন গেছি যেদিন তুই দুবাইতে যাওয়ার পরে আমাকে ফোন দিয়ে বললি একটু আগে রোবেল ভাই নাকি হোটেলে গেছে খাওয়ার আনার জন্য, কারণ সেদিনে বিকালবেলা রোবেল ভাইয়ের সাথে আমার বাংলাদেশে ঢাকাতে দেখা। আর তুই বললি রোবেল ভাই নাকি দুবাইতে খাওয়ার আনতে হোটেলে গেছে, তুই তোর বাপ মায়ের সাথে দুবাই গেছিস না? এই বেইমান, তুই তোর বাপ মায়ের সাথে দুবাই গেছিস? ও আমার বলে আমি সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বাধ্য নয়, বলে এখান থেকে বেরোবি না। এই বলে আমি ওই জায়গায় ওরা বাইদা ফেলি, মানে ওই খাটের স্ট্যান্ডের সাথে বাইদা ফেলি, জোর জবস্তি করে বাঁধি। বাঁধার পর আমার ভিডিওটা দেখাই। আমি বললাম দেখ ভিডিওটা দেখ, যদি কোনো রকমের সিনক্রেট করিস, যদি কোনোভাবেই বাসা থেকে বেরোয়ার চেষ্টা করিস, আমার আরও 2-3টা ফ্রেন্ডের কাছে ভিডিওটা আমি অলরেডি দিয়ে রাখছি, ওরা কিন্তু ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দিবে। তুই কি চাস যে তোর ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিই? তুই তো খারাপ 4 দেওয়ালের মাঝে খারাপ। তুই কি চাস যে জাতির সামনে ল্যাংটা হয়ে যাবি? যদি ল্যাংটা হইতে না চাস জাতির সামনে, তাহলে চুপ থাক, এখান থেকে বেরোয়ার চেষ্টা করিস না। তুই এখান থেকে বের হওয়া মাত্র আমি এটার মানে ভিডিওটা আমি পাবলিক করে দেবো। ও তখন একদম নরম হয়ে গেছে ভিডিওটা দেখার পর, একেবারে নরম। আমারে বলতেছে যে নীরব তুমি কি চাও? আমারে বলে, আমি বলে আমি যেটা চাই সেটা তুই পরেই বুঝতে পারবি, তবে আমার চাওয়া পূরণ হওয়া পর্যন্ত তুই ঘর থেকে বেরোবি না, তুই ঘরের মধ্যেই থাকবি। তখন আমারে বলতেছে যে মানে আমি ঘর থেকে বেরোবো না, মানে আমি ঘর থেকে এখানেই থাকবি, এখান থেকে বেরোবি না, আর আমি এটার মধ্যে প্রয়োজনে সিসি ক্যামেরা লাগাই দিয়ে যাবো, তুই যদি এখান থেকে বেরোয়ার কোনো রকমের কোনো চেষ্টা করিস তাহলে কিন্তু আমি অঘটন করে ফেলবো, খারাপ কিছু করে ফেলবো। তারপরে ও বলে যে মানি এই জায়গার ভিতরে, আমি তখন ওর ওইখানে আটকায় রেখে, রুমের ভিতরে আটকায় রেখে, আমার সাথে আরেকটা মেয়ে আছে, আমি তার নামটা বলতে চাই না এখন, ওই মেয়েটা আমাকে হেল্প করে। ওই মেয়েটাকে আমি তখন ওই রুমের ভিতরে ওর সহ আটকায় রেখে তারা পাহারা দেওয়ার জন্য তারা আমি জোর করে ঘুমের ওষুধ খাওয়াই দিই, অনেকগুলো ঘুমের ওষুধ জোর করে খাওয়াই দিয়া আমি তখন সিনথিয়ার বাসায় যাই। সিনথিয়ার বাসায় যাওয়ার পরে বিকেলবেলা সিনথিয়ার বাসায় যাই। সিনথিয়া আমাকে বলতেছে যে রোমানা কই? আমি বললাম সিনথিয়া একটা কথা বলি, কিছু মনে করো না, আসলে তুমি তো রোমানার সাথে চলাফেরা করো, রোমানার সাথে তোমার সম্পর্ক ভালো, কিন্তু তুমি তো রোমানাকে চিনো না। রোমানা খুব খারাপ একটা মেয়ে। রোমানা এমন কিছু মাফিয়া গ্যাংয়ের সাথে জড়িত আছে যে রোমানা যে কোনো সময় মারা যেতে পারে বা মারা পড়তে পারে। আমার বলি তো আমি নিজেও জানি যে রোমানা অনেক খারাপ হয়ে গেছে, ওই বিভিন্ন খারাপ ছেলেদের সাথে উঠতেছে মিশতেছে, আমি জানি, তো আমি তোকে বলি, ও তো আমার কথা শোনে না। আমি বললাম ও যে তোমার বাসায় আসে এটাও তুমি কখনো কারো কাছে বললো না। ও যে তোমার বাসায় আসছে বা তোমার বাসায় ড্রিঙ্কস করতো বা তোমার বাসায় গতকালকে রাতে আসছে, এগুলো কিন্তু তুমি কারো কাছে বললো না, বললে কিন্তু তুমি ফাইসা যাবা। ও ভালো হওয়ার পরে যে ছেলেটার সাথে গেছে ওই ছেলেটা ওকে মেরেও ফেলতে পারে, আর ওই ছেলেটা যদি ওকে মেরে ফেলে তাহলে ফাইসা যাবা তুমি, ফাইসা যাবা আমি। খবরদার, ও যে তোমার বাসায় আসছে বা তোমার বাসা থেকে আমাকে রিসিভ করে নিয়ে গেছে এটা কিন্তু কাউকেই বলা যাবে না। সিনথিয়া আমাকে বলো যে আচ্ছা ঠিক আছে আমি কাউকে বলবো না, কিন্তু ও এখন কোথায়? আমি বললাম ওকে ওই ছেলেটা নিয়ে গেছে। বলে নিয়ে গেছে, আপনি দিয়ে দিয়েছেন? আমি বললাম ওই ছেলের সাথে ও চলে গেছে। তখন ওই নাম্বারে কল দেয়, নাম্বার বন্ধ। আমি বললাম নাম্বারে কল দিও না, নাম্বার বন্ধ, ওই ছেলে ওরে নিয়ে গেছে। পরে আমি বললাম যে ওই ছেলে ওকে মেরেও ফেলতে পারে, ছেলেটা খারাপ, কিন্তু ও আমার কথা শোনে না, ও চলে গেছে। তো সিনথিয়া তখন খুব টেনশনে পড়ে যায়। এরই মাঝে হঠাৎ করে ওকে পাওয়া যায় না, রুবেল ভাই ওরা খুঁজতে শুরু করছে। তো রুবেল ভাই জানে যে ওর সাথে আমার একটা ভালো ফ্রেন্ডলি সম্পর্ক আছে, মানে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক, এরকম রুবেল ভাই জানতো। জানার পরে রুবেল ভাই তখন আমাকে ফোন দিয়ে মানে একদিন এক রাত না পাওয়ার পরে পরের দিন ফোন দিয়ে আমার বলতো। ও কিন্তু মাঝে মাঝে আবার 2-3 দিন জন্য বাড়ি থেকে হাওয়া হয়ে যেত, কই যেত না যেত ওর ফ্যামিলি কিন্তু জানতো না। আমাকে ফোন দিয়ে বলতেছে যে নীরব তুমি কই? আমি বললাম ভাই আমি তো বাসায়। বলে একটু আসো তো, আমাদের ক্লাবে আসো। পরে আমি ক্লাবে যাই। ক্লাবে যাওয়ার পরে উনি আমার বলে যে নীরব আমাকে একটু আলাদা ডাক দিয়ে বলে রোমানা কই? আমি বললাম ভাই রোমানাকে আমি তো জানি না, রোমানার সাথে এখন আমার কথা হয় না, এবং
রোমানার সাথে আমার কোনো সম্পর্ক নাই। পরে আমারে বলতেছে যে না মানে রোমানাকে আজকে পাওয়া যাচ্ছে না, তো মানুষের কাছে বললেও একটা লজ্জার বিষয়, আমাদের তো একটা মান সম্মান আছে এখানে, এটা যদি আমি মানুষের কাছে জানাজানি করে আমার নিজেরই মান সম্মান যাবে, কিন্তু হঠাৎ করে ওটা পাওয়া যাচ্ছে না, ও কোথায় উদা হয়ে গেছে বা কোথায় চলে গেছে। আমি বললাম না ভাই আমি আসলে জানি না ও কোথায় চলে গেছে, আমি এটা বলতে পারি না। রুবেল ভাই তখন আমারে বলতেছে যে ও একটা লোকের সাথে রিলেশন ছিল নাদের আলী নামের, তুমি চিনো কিনা? তো রুবেল ভাই কিন্তু আবার জানতো না যে নাদের আলী আমার বাবা। আমি বলতাম ভাই ও যে লোকটার সাথে রিলেশন ছিল নাদের আলী, ওই নাদের আলী একটা স্মাগলার। শুধু স্মাগলারই না, এই নাদের আলী বিভিন্ন নারী পাচার করে দেশের বাইরে নারী পাচার করে, সে খারাপ একটা লোক। তো আমি রোমানাকে অনেক বুঝাইছি লোকটার কাছ থেকে চলে আসার জন্য, রোমানা আমার কথা কোনো শোনে নাই, এবং না শোনার কারণে আমার কাছে যেটা মনে হচ্ছে ওই নাদের আলী সম্ভবত রোমানাকে কোনো দেশে নিয়ে বিক্রি করে দিছে। রুবেল ভাই তখন গরম হয়ে গেল, কি বললা তুমি এটা? আমি বললাম জি ভাই, নাদের আলী লোকটা ভীষণ রকমের খারাপ এবং সে অনেক খারাপ একটা লোক, আমি শিওর যে সেই রোমানাকে কোনো না কোনো দেশে নিয়ে বিক্রি করে দিছে, আপনি এটা শিওর থাকেন। এবার রুবেল ভাই করলো কি নাদের আলীর সাথে কন্ট্রাক্ট করার জন্য চেষ্টা করে, কিন্তু নাদের আলীর সাথে কন্ট্রাক্ট করতে পারেন ওই সময় নাদের আলী দেশের বাইরে, এবং রোমানাকে পাওয়া যাচ্ছে না, এইটা নাদের আলীর কানে চলে যায় যে রোমানাকে পাওয়া যাচ্ছে না, রোমানা কোথায়। নাদের আলীর কানে চলে যাওয়ার পরে নাদের আলী তখন করলো কি আর ভয়ে দেশে আসে না, মানে ওনার চেলাফেলা বা লোকজন যাই হোক ওনারা জানাই দিছে যে এরকম রোমানাকে পাওয়া যাচ্ছে না, রোমানার ভাই আপনার খুঁজতেছে এবং থানাতে আপনার নামে মামলা টামলা করা হয়েছে, আপনি দেশে আসলে যে কোনো সময় ধরা খেয়ে যাবেন। রুবেল ভাই কিন্তু মানে আমার আব্বুর নামে মামলা করে, থানাতে যায় মামলা দায়ের করে। তো মামলা দায়ের করার পরে এই ভিতরে উনি আর দেশে আসতে পারেন। এখন দেশে ওনার কোটি কোটি টাকার বিজনেস ব্যবসা বাণিজ্য দেখতেও পারে না, দেশে আসতেও পারে না, বিদেশে মাটিতে পড়ে আছে। একদিন দুই দিন নয়, টানা 1.5 বছর উনি দেশে আসে না। আর এই 1.5 বছর 1 বছর 6 মাস, হয়তো অনেকের কাছে শুনতে অবাক লাগবে, এই প্রতিটা দিন ওই ঘরের মধ্যে ওই ফ্ল্যাটের মধ্যে আমি রোমানাকে আটকায় রাখি। রোমানা ইচ্ছে করে ওখানে থাকে, কারণ ও জানে ও যদি আমার কথার বাইরে যায় তাহলে ও বিপদে পড়ে যাবে। আমার কথার বাইরে গেলে আমি ভিডিওগুলো ইন্টারনেটে ছেড়ে দিব এবং ওইখানে আমি ওকে একরকম আপনার কিডন্যাপও বলতে পারেন, বা ওকে ইমোশনাল করেও বা ব্ল্যাকমেল করেও রেখে দিছি, এরকম একটা বিষয়। ওই 1 থেকে 1.5 বছর ওইখান থেকে বেরিয়ে হয় না, ওর কারোর সাথে কোনো যোগাযোগ রাখি নাই, পরিবারের সাথেও না, আত্মীয় স্বজনের সাথে না, কারোর সাথে কোনো যোগাযোগ নেই। ওই দিক দিয়ে নাদের আলী কিন্তু বিদেশে পড়ে আছে প্রায় 1 বছর 8 মাসের মাথায় নাদের আলী তখন দেশে আসে। এবং দেশে আসার পরে গোপন সূত্রে আমি তখন খবর পাই, যেহেতু আমার আম্মা অন্য লোকদের সাথে কথাবার্তা বলে, আমার আব্বু তাদের মাধ্যমে খবর পেয়ে দেশে আসছে। এবং দেশে আসার পরে তখন এই রুবেল ভাই তখন কী করে, মামলা দিয়ে নাদের আলীর পুলিশ দিয়ে ধরা দিয়ে এয়ারপোর্ট থেকেই ধরাই ফেলে। এয়ারপোর্ট থেকে ধরায় আব্বুরে তখন জেলে নিয়ে যায়, যাওয়ার পর আমার আব্বু তখন জেলে চলে যায়। এবং জেলে চলে যাওয়ার পরে আমার আব্বুর উপরে ওখানে তখন খুব টর্চার হইতেছে, মানে রুবেল ভাইয়ের তো অনেক পাওয়ার আছে, ক্ষমতা আছে, উনি তখন লোক দিয়ে পুলিশ দিয়ে আমার আব্বুর উপরে টর্চার করতেছে, মানসিকভাবে শারীরিকভাবে প্রচুর নির্যাতন করতেছে। এই নির্যাতনের একটা পর্যায়ে আমি তখন মানে প্রায় 1 বছর 8-9 মাসের মতো হয়ে গেছে, প্রায় 2 বছরের কাছাকাছি আমি সিন থেকে আপনার রোমানাকে আটকায় রাখছি, ওই রুমের ভিতরে রোমানাকে আটকায় রাখছি, একটা রুমের ভিতরেই। ওই রুমটা তখন ধরেন ওই বিল্ডিংটার ভিতরে 2-1টা ফ্ল্যাট ভাড়া হয়েছে, কনস্ট্রাকশনের কাজ চলতেছে, মানে অ্যাভেলেবেল না, এটা একটু অনুন্নত এলাকা ছিল, ঢাকার সাইডের জায়গা, একটু অনুন্নত এলাকা, তো ওই জন্য আমি তো ওখানে রাখতে পারছি, কোনো প্রবলেম হয় নাই। এবার একটা পর্যায়ে আমি চিন্তা করলাম কী করা যায়, এভাবে তো আসলে ওকে আটকায় রাখবো, আমার আব্বা এদিক দিয়ে জেলে, এদিক দিয়ে রুবেল ভাই তো রোমানারে পাগলের মতো খুঁজতেছে, আবার রোমানারে আমি এখানে আটকায় রাখছি, মানে কী করা যায়, মানে এটা থেকে বাঁচার উপায় কী, কীভাবে কী করা যায়। পরে রোমানাকে একটা প্রস্তাব দিলাম, ওই জায়গার ভিতরে প্রস্তাব দিলাম যে রোমানা আমি তোমাকে এখান থেকে ছেড়ে দিব, এবং এখান থেকে ছেড়ে দিব, আমি তোমার ভিডিওগুলো ডিলিট করবো না, তুমি যদি এখান থেকে বের হওয়ার পরে আমার একটা কাজ করো বা আমাকে একটা হেল্প করো, তাহলে আমি ভিডিওগুলো ডিলিট করব, অন্যথায় আমি ভিডিওগুলো ডিলিট করবো না। আমার বলে কী কাজ, মানে ও অনেকটা ভেঙে পড়ে, অনেকটা দুর্বল হয়ে যায়, মানে ওকে দেখলে মনে হয় যে মানে ওর ভিতরে আর কোনো কনফিডেন্স নাই, মানে একেবারে যত রাগ ক্ষোভ জিত ছিল বিগত 2 বছরে ও সব মাটির সাথে মিশে যায়, মানে একদম ঠান্ডা হয়ে যায়। তারপর আমি বললাম যে আমি তোমাকে এখান থেকে ছেড়ে দেবো, ছেড়ে দেওয়ার পরে তোমার যদি আমার আব্বা নাদের আলীর সাথে দেখা হয়, যে কাজটা আমি করেছি সেম কাজটা তুমি বলবা যে তার বউ শাহেদা করছে, এই যে আমি তোমাকে আটকাইছি, কিডন্যাপ করছি, তোমাকে এভাবে ব্ল্যাকমেল করছি, যে কাজগুলো আমি করছি এইগুলা তুমি বলবা যে আমার সৎমা শাহেদা লোক দিয়া করাইছে বা শাহেদা নিজে করাইয়া তোমার ভাইরে দিয়া তোমার আব্বার নামে মামলা দেওয়াই, মানে তোমার ভাইরে দিয়া নাদের আলীর নামে মামলা দেওয়াইছে, নাদের আলীর জেল খাটাইছে। মানে আমি যেগুলো করছি এগুলো তুমি আমার নামগুলো বলতে পারবা না, তুমি এই নামগুলো বলবা, সম্পূর্ণ নামগুলো বলবা শাহেদার, মানে এই লোকের প্রথম বউয়ের কথা বলবা।
যদি তুমি এই কমিটমেন্টে ঠিক থাকো আমি তোমাকে এখান থেকে বের করে দিব, আর যদি তুমি এই কমিটমেন্টে ঠিক না থাকো তাহলে আমি তোমার সাথে আমি খুব খারাপ কিছু করে ফেলবো, এই ভিডিওগুলো আমি ইন্টারনেটে ছেড়ে দিব। ও তখন বলে আমি করব, আমি তোমার সাথে বেইমানি করছি, তোমার সাথে অপরাধ করছি, তোমার আব্বার সাথে রিলেশনে গেছি, তোমার আব্বাকে বিয়ে করছি, এটা আমার ঠিক হয় নাই, আমি ভালো হয়ে যাব। এবং আমি তুমি যেভাবে শিখিয়ে দাও আমি ওই কথাই বলবো, কারণ ওই মহিলার কারণে আজকে তোমার মা এতটা কষ্টে আছে, এই মহিলার কারণেই তোমার মা কষ্টে আছে, তুমি কষ্টে আছো, তুমি তোমার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হইছো। আমি তোমার কষ্টটা আগে না বুঝতেও পারলে এখন বুঝতে পারছি, আমি এটা বলবো, তুমি আমাকে ছাড়ার ব্যবস্থা করো। আজকে 2 বছর পরে আমি তখন তার এই ঘর থেকে মুক্তি দিই, এবং 2 বছরেই একটা ঘরের ভিতরেই একটা জেলে মানুষ যেরকম থাকে, জেলেও তখন বেরোয়ার পরও হাঁটতে পারে না, স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, এমন একটা পরিস্থিতি। ও তখন বাড়িতে গেছে, ওর বাড়িতে যাওয়ার পরেই, আর এদিক দিয়ে কিন্তু আমি প্রতিনিয়ত রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ রাখতাম, কথা বলতাম, মামলার বিষয়ে কথা বলতাম, এবং উনিও পাগলের মতোই রোমানাকে খুঁজে বেড়াইতো। রোমানা বাড়িতে গেছে, বাসায় গেছে, যাওয়ার পরে আমি তখন রুবেল ভাইকে বললাম যে ভাই আপনার বোন তো আসছে, যেভাবেই হোক আপনার বোন আসছে, যেখানেই ছিল আপনার বোন তো বাড়িতে ফিরে আসছে, এখন তাইলে আপনি নাদরালিরে ছেড়ে দেন, মানে মামলাটা উঠাই ফেলেন। এবং মামলাটা তখন উঠাই ফেলা হয়। মামলাটা উঠাই ফেলার পরে নাদের আলী তখন রোমানার সাথে দেখা করে, মানে কথা বলে, মানে সরাসরি কথা বলে, রোমানাদের বাসায় আসে। কারণ আমার আব্বু কিন্তু অনেক দিন জেলে ছিল, এবং ডিরেক্টলি নাদের আলী আমার রোমানাদের বাসায় আসে। রোমানাদের বাসায় আসার পরে রোমানার সাথে কথা বলে। ঠিক আমি রোমানাকে যেরকম করে শিখাই দিই, যেভাবে রোমানাকে শিখাই দিই যে তুমি এরকম এরকম বলবা, এবং রোমানা ঠিক এরকমই আমার আব্বুকে বলে। আব্বুকে বলার পরে আব্বু তখন প্রচণ্ড রকম ক্ষেপে যায় আমার বড় মা শাহেদার উপরে, এবং ক্ষেপে গিয়ে আব্বু এখান থেকে গিয়ে ডিরেক্টলি আমার বড় মা শাহেদাকে ডিভোর্স করে দেয়। তো ওনাদের কোনো সন্তানাদি হয়নি, উনিও বুড়ো হয়ে গেছে, আমার বড় মাও বুড়ো হয়ে গেছে। এই বুড়ো অবস্থায় উনি তখন আমার ওই বড় মাকে ডিভোর্স করে দেয়, এবং ডিভোর্স করে দেওয়ার পরে এই সুযোগে আমি তখন আমার মারে বলি যে মা আব্বার তো এখন অনেক খারাপ অবস্থা, আব্বা জেল টেল কেটে বের হয়েছে। আমার আম্মাও কিন্তু এগুলো কিছুই জানতো না, এই প্ল্যানিংগুলো যে আমি যে করতেছি আমার আম্মা কিন্তু এগুলো জানতো না। আমি বললাম তুমি আব্বুর সাথে কথাবার্তা বলো, আব্বুর এখন মন টন খারাপ, আগের বউ ছেড়ে দিছে, আব্বুর সাথে কথাবার্তা বলো। আমার আম্মু তখন আমার আব্বুর সাথে কথাবার্তা বলতে শুরু করে। আমার আব্বু তখন আমার আম্মুর সাথে কথা বলে যে আমার তখন খুব ভালো লাগতেছে যে এত বছর পরে আমার আব্বা আম্মা কথা বলতেছে। এরপরে হলো কি, একটা পর্যায়ে আমার আব্বা আম্মার সাথে কথা বলতে বলতে আমার আম্মা তখন বলতেছে তুমি যদি বিশ্বাস না করো তুমি এখন নীরবের সাথে তোমার ডিএনএ টেস্ট করাও, দেখবা নীরবের সাথে তোমার ডিএনএ মিলবে, তোমার বউ মিথ্যা কথা বলছে। এবং এগুলোর বলার পরিপ্রেক্ষিতে একটা পর্যায়ে আমার আব্বা আমার সাথে ডিএনএ টেস্ট আবারও করায়। তখন আব্বুর সাথে আমার ডিএনএ ম্যাচ করে, আমি যে আমার আব্বুর সন্তান, ডিএনএ ম্যাচ করার পরে আমার আব্বা তখন আমাকে সন্তান হিসেবে মেনে নেয়, আমাকে আব্বুর কাছে রাখে। এবং এর কয়েক মাসের মধ্যেই আমি তখন আমার পড়াশোনা শেষ হওয়ার পরে আমি তখন কানাডাতে সেটেল হয়ে যাবো। আমার দেশে ভালো লাগতেছিল না, মানে দেশের এই চিটিং বাটপারি প্রতারণা চিটিংবাড়ি এগুলো আমার ভালো লাগে না, আমি কানাডায় চলে যাবো ওরকম একটা প্ল্যানিং করে তখন আলহামদুলিল্লাহ সুখের মুখ দেখতে পাইছি। পরে আমার আব্বা আমার সাথে সব কিছু ঠিকঠাক করে আমি তখন একটা জব বিষয়ে তখন কানাডাতে চলে যাই। পড়াশোনা শেষ হওয়ার পরে কানাডাতে চলে যাওয়ার পরে কানাডায় থাকতাম, আমি আম্মুর সাথেও কথা বলতাম, নাদের আলীর সাথেও কথা বলতাম। এভাবে অনেকগুলো দিন কেটে যায়, প্রায় 1.5 থেকে 2 বছরের মতো কেটে যায় কানাডায় আমি থাকি। এবং 1.5-2 বছর পরে একদিন সন্ধ্যা রাতের বেলা আমার মা আমার ফোন দিয়া চিৎকার করে কান্না করতেছে। আমি আম্মুরে বললাম যে আম্মু কান্না করতেছে কেন, কী হয়েছে? আমার আম্মু আমারে বলে তুই কি আমার কাছে একটা সত্যি কথা বলবি? আমি বললাম হ্যাঁ মা সত্যি কথা বলবো, কী হয়েছে বলো। মানে মা খুব কান্না করতেছে। আমি বললাম যে সত্যি কথা বলবো, কী হয়েছে আমার কাছে বলো। আমার মা বলে যে রোমানাকে আজকে 2 বছর পরে, এরই মাঝে রোমানার অন্য জায়গায় কিন্তু বিয়ে হয়ে যায়, রোমানার পরিবার রোমানাকে আরেক জায়গায় বিয়ে দিয়ে দেয় এই ঘটনার পরে। তো 2 বছর পরে মা আমারে বলে যে রোমানাকে। আমি তখন বললাম রোমানাকে আমি তো চিনি না। আমার মা তখন বলে রোমানা কি তোর বাবার 3য় বউ? আমি বললাম মা তুমি এটা কী বলতেছো? তা আমার মা খুবই মেধাবী ছিল, তোর মনে হচ্ছে আমাদের বাসায় মাঝে মাঝে যাইতো, আমার আম্মা দেখতো। আমার আম্মা তখন আমাকে একটা ছবি পাঠায় হোয়াটসঅ্যাপে যে এই মেয়েটা কি রোমানা? এই মেয়েটা তোর সাথে সম্পর্ক ছিল, তোদের বাসায় যাইতো, তোর নানু বাড়িতে যাইতো, মেয়েটা তোর সাথে সম্পর্ক ছিল, এই মেয়েটাকে তোর বাবা কীভাবে বিয়ে করলো? আমি তখন মাকে কিছুই বলি না। মা আমাকে বলে তুই বুড়ো বয়সে শেষ বয়সে এসে তোর বাবার কাছে আমাকে কালার করে দিলে। আমি বললাম মা আমি কী কালার করছি তোমাকে, তুমি এটা কী বলতেছো? আমি দেশে আসবো, আমি দেশে আসলে তোমার সাথে কথা বলবো, এখন আমি কথা বলবো না। মানে আমি বিষয়টা নিয়ে আর কথা বলতে চান। আমার কথা হচ্ছে আমি রাতের মধ্যে রোমানার সাথে কথা বলবো, সিনথিয়ার সাথে কথা বলবো, কী হয়েছে আমার আম্মা জানলো কেমনে এটা আমি জানবো, তাই না? এরপরে আমি আম্মুর সাথে কথা বলবো। রাতের বেলা আম্মুর সাথে এটা আমি কথা বললাম। বাংলাদেশের রাত তখন, আমার এখানে দিন। আমি তখন লাইনটা কেটে দিলাম, আমি তখন অফিসে ছিলাম।
বিকেলবেলা বের হয়েছে, বাংলাদেশে তখন ভোর রাত। বের হওয়ার পর আমি তখন আম্মুর নাম্বারে কল দিলাম, আম্মুর নাম্বারে আম্মু কলটা ধরে না। কল দিতেছি অনেকক্ষণ কল দিচ্ছি, ধরে না। বাংলাদেশের প্রায় সকাল 7:30টার দিকে আমার কলটা তখন রিসিভ করছে একটা কাজের মেয়ে। ওই আমাদের বাসায় কাজের মেয়ে রিসিভ করছে। আমি বললাম যে আমার আম্মু কোথায়? পরে বলতেছে, মানে এটা কান্না করতেছে, আর বলতেছে আপনি কি নীরব ভাই বলতেছেন? আমি বললাম হ্যাঁ। বলে আপনার আম্মু তো ফাঁসি দিছে। হ্যাঁ বললাম মানে কী বলতেছে এগুলা? বলে হ্যাঁ, আজকে কয়েকটা দিন ধরে স্যারের সাথে, মানে নাদের আলী স্যারের সাথে আপনার আম্মুর অনেক ঝামেলা যাইতেছে এবং আপনার আম্মু ফাঁসি দিছে। কেন ফাঁসি দিল, কী কারণে দিল, অপরাধ কী ছিল, কেন গতকালকে রাত্রে হঠাৎ করে আমার রোমানার কথা বলে উঠলো, সব কোনো কিছু আমি বুঝতে পারি নাই। এবং আমার আব্বা আমাকে থ্রেট দিচ্ছে, তুই বাংলাদেশে আসা তো দূরের কথা, যদি বাংলাদেশে কোনো দিন তুই আসছিস আমি নিজের হাতে তোরে গুলি করে মারবো, আমি তোরে বাঁচতে দিব না। আমার নানা নানুর সাথে কথা বলি, মামাদের সাথে কথা বলি, এরা সবাই আমার বলে তুই দেশে যাইস না, দেশে গেলেই তোরে মেরে ফেলবে, দেশে গেলেই তোরে মারবে। তোর আব্বা তোরে মারার জন্য ভাড়াটিয়ে কিলার ভাড়া করছে। শুধু বাংলাদেশে নয়, আমাকে কানাডাতে মেরে ফেলার জন্য উনি লোক ভাড়া করে, ভাড়াটিয়ে কিলার থাকে কানাডাতে। আমাকে অনেকবার আমার উপরে হামলা হয়, আমাকে মেরে ফেলার জন্য অনেকবার আমার উপরে হামলা হয়। তো এরপরে আমি আর বহু বছর না সিনথিয়ার সাথে কথা বলতে পারছি, না রোমানার সাথে কথা বলতে পারছি, না রুবেল ভাইয়ের সাথে কথা বলতে পারছি। আমি আর কারোর সাথেই কথা বলতে পারিনি। এবং সেই থেকে 2017 সালে আমার আম্মু মারা যায়। 17 সাল থেকে এখন 2025 সাল আমি আর দেশে যাই নাই। এবং আমার মামা, নানা, নানু সবাই আমার বলে তুই দেশে আসছিস না, এবং দেশে আসলে তোরে মেরে ফেলবে। প্রথমত তোরে রুবেল মারবে, রুবেলও তোরে মারার জন্য উৎপেতে আছে, এবং নাদের আলীও তোরে মারার জন্য উৎপেতে আছে। এরা দুজনেই এক, দুজনেই তোরে মেরে ফেলবে, তুই দেশে যাইস না। এরপর থেকে আমি সম্পূর্ণভাবে দেশে যাওয়া বন্ধ করে দিয়েছি। এখন ওই দেশে আছি। লাস্ট পর্যন্ত একটা রাশিয়ান মেয়েকে বিয়ে করছি, ওই আমার সাথেই থাকে, আমার অফিসেই জব করে, ওকে বিয়ে করছে এবং ওর সাথে আছি। আমার একটা মেয়ে আছে, আমাদের দুজনের একটা মেয়ের সন্তান হয়েছে, মেয়েটাও মোটামুটি বড় হয়েছে। এইভাবে এখন এখানে আছি। নানা নানিরে আনছি, মামাদেরকে আনছি, আমার সাথে দেখা করে গেছে, আমার ওয়াইফকে দেখছে, আমার বাচ্চাদেরকে দেখছে, আবার চলে গেছে। তো এই অবস্থার মধ্যে আছে। আমি এখনও মানে সারাক্ষণ চিন্তা করছি, মা কেন হঠাৎ করে ফাঁসি দিল, কেন মা হঠাৎ করে রুবেলের মানে আপনার রোমানার কথা জিজ্ঞেস করলো, কিছুই বুঝতে পারলাম না। তা আমি মায়ের কবরে যেতে পারি নাই, মাকে অনেক মিস করি। আমার কাছে মনে হয় যে আমি মায়ের উপকার করতে গিয়ে আমি মায়ের বড় ক্ষতি করে ফেলেছি। আমি যদি জানতাম যে আমার মা আমার বাবার কাছে গেলে শেষ পর্যন্ত আত্মহত্যা করবে, কখনোই আমার বাবার কাছে আমার মাকে পাঠাতাম। আজ নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে ভাই। আর এই অপরাধের বোঝা নিয়ে আপনার কাছে আসছি, আপনার কাছে আমার কথাগুলো বলছি। যদি পারেন আমার গল্পটা আপনি রেকর্ড করবেন, অথবা আমাকে একটা পরামর্শ দিবেন যে কি হয়েছিল শেষ জীবন আমার মায়ের সাথে, কেনই বা আমার মা আত্মহত্যা করলো। আমার সাথে যোগাযোগ করবেন, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি অনেক সিনেমা দেখেছি, কিন্তু আমার কাছে মনে হয় যে রীতিমতো সিনেমার গল্পকেও হার মানিয়ে দিয়েছে নীরব ভাইয়ের গল্পটা। 2 বছর নীরব ভাই রোমানাকে আটকায় রাখছে একটা রুমের ভিতরে, এটাই আমাকে অবাক করেছে। এবং হয়তো এখানে রুবেল ভাই রোমানার সাথে ওনার কিছু হলেও হতে পারে, এটা উনি আমাকে বলে নাই। রুবেল ভাই, আই এম সরি টু সে, আপনি কিছু মনে করবেন না, আমি শুধু কথার প্রসঙ্গে বলতেছি যে অনেক কিছু এখানে আমার কাছে মনে হয় যে আপনি ক্লিয়ার করে বলেন নাই। কিছু বিষয় আমার কাছে খুব মানে আমি ওনাকে যখন ফোনে কথা বলি রুবেল ভাইয়ের সাথে, তখন আমার কাছে কিছু বিষয় মানে খুব যে ক্লিয়ার তা মনে হয়নি। মনে হয় অনেক কিছুই উনি এটার মধ্যে লুকিয়ে রেখেছে, আমার কাছে ক্লিয়ার করে বলে নাই। তো যতটুকু বলেছে ততটুকু আমি আপনাদেরকে শুনিয়েছি, এবং গল্প শুনে আপনাদের কাছে কেমন লেগেছে, এই গল্প নিয়ে ব্যক্তিগত কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে লিখতে পারেন কমেন্ট বক্সে। আমি রুবেল ভাইয়ের সাথে যোগাযোগ করে, নীরব ভাইয়ের সাথে যোগাযোগ করে রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। এই গল্পটা আসলে নিতে চাচ্ছিলাম না, যে কোনো একজন মানুষের রিকোয়েস্টে আমি গল্পটা নিয়েছি, কারণ গল্পটার মাঝে অনেক খারাপ কিছু ছিল, তারপরে গল্পটা রেকর্ড করেছি। যাই হোক, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং এইরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আর কারো জীবনে না ঘটুক, এই প্রত্যাশায় আমি আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।